যাইছি, যা পরেরটা করে দেখছি। গেছিস? শুরু হয়ে গেছে। লাইভে তো দেখলাম একটু আগে, এখন নাই কেন? ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের জব মাস্টারের আজকের ডেইলি সায়েন্স ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি মুনিম শাহরিয়ার। আজকে আমরা মূলত স্থির তড়িৎ এবং চলতড়িতের উপরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অর্থাৎ বিসিএস এ এবং প্রাইমারিতে, এছাড়াও আরো বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যে কনসেপচুয়াল প্রবলেমগুলো এসেছিল সেগুলা আমরা একটু বুঝে বুঝে সলভ করব। তো যথারীতি আমরা গত ক্লাসের মতো আজকে আমরা আগে শুরুতে বেসিক কভার করব, তারপর এই বেসিকগুলোর উপরে বেসিক্যালি আমরা পরবর্তীতে যে প্রশ্নগুলা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসছে সেগুলা নিয়ে আমরা এ টু জেড আলাপ করার চেষ্টা করব। আমরা মোটামুটি 17টা থেকে 18টা কোয়েশ্চেন রাখছি আজকের টপিকের উপরে, যেগুলো বিভিন্ন সময় এসছে এবং যেগুলো আসার জন্য সব সময় বরাবরই ইম্পর্টেন্ট। আমরা সেই কোয়েশ্চেনগুলা স্লাইডে সলভ করব। তো শুরুতে আমরা একটু আলাপ আলোচনা যেতে চাই, তার আগে একটু জানতে চাই আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, আগে শুরুতে বেসিক কভার এবং শোনা যাচ্ছে কিনা, আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু। প্রতিযোগিতামূলক পরীক্ষা এসছে সেগুলো নিয়ে আমরা এ টু জেড আলাপ করার চেষ্টা করব। ওকে, আই থিংক আমার মনে হয় আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে এবং ঠিকঠাক শোনা যাচ্ছে, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিতে পারি। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের কনফার্মেশন চলে আসছে যে ক্লিয়ার। তাহলে আমরা শুরুতে আমাদের আলাপ আলোচনায় যেতে পারি। তো আজকে শুরুতে আমরা যে আলাপ আলোচনাটুকু করব সেটা হলো তড়িৎ। আজকে আমাদের ক্লাসের টপিকের যে নাম সেটা আমরা লিখে রাখছি স্থির তড়িৎ এবং চলতড়িৎ। আমরা মূলত আজকে চলতড়িতের সেকশনটুকু নিয়েই বেশি মাথা ঘামাবো, বেশি কথাবার্তা বলবো। এখানে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে কথা বলবো। তড়িৎ প্রবাহ কি জিনিস, তড়িৎ প্রবাহের প্রকারভেদ নিয়ে কথা বলবো। আজকে শুরুতে আমি তো আপনাদেরকে জানাতে চাই যে আমরা যে ক্লাসে যে টপিকগুলো কভার করব সেই টপিকগুলোর সিকোয়েন্স কেমন হবে, আমরা কোন কোন টপিকগুলো আজকে ক্লাসে কভার করব। শুরুতে আমরা মূলত তড়িৎ প্রবাহ নিয়ে কথাবার্তা বলবো, তারপর তড়িৎ প্রবাহের প্রকারভেদ নিয়ে কথাবার্তা বলবো, তারপর আমরা পরিবাহিতার উপর ভিত্তি করে যে পদার্থগুলোকে কয়েক ভাগে ভাগ করা হয়, 3 ভাগে ভাগ করা হয়, আমরা সেটা নিয়ে কথাবার্তা বলবো। তার পরবর্তীতে আমরা এখানে বর্তনী নিয়ে কথাবার্তা বলবো। তারপরে আমরা আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলবো এবং সর্বশেষ আমরা এখান থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসা কিছু কনসেপচুয়াল প্রবলেম সলভ করব। তো চলে যাই আমরা আমাদের আলাপ আলোচনায়। শুরুতেই আমরা তড়িৎ নিয়ে কথা বলতে চাই। হোয়াট ইজ তড়িৎ প্রবাহ? তড়িৎ প্রবাহ কি জিনিস মূলত? তো তড়িৎ প্রবাহ আসলে মূলত ইলেকট্রনের প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ কি জিনিস? তড়িৎ প্রবাহ ভাইয়া ইলেকট্রনের প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ জিনিসটা অ্যাকচুয়ালি কি? তড়িৎ প্রবাহ ফ্লো করা শুরু করে তখন তাকেই মূলত আমরা বলি তড়িৎ প্রবাহ। আশা করি এতটুকু মনে থাকবে। তাহলে ইলেকট্রন ফ্লো করলে তখন আমরা তাকে বলি তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। এটা সবাই একটু মনে রাখবেন, ফ্লো অফ ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রনের প্রবাহ। এবার এই ইলেকট্রনটা আসলে যায় কোন দিক থেকে কোন দিকে এটা একটু মনে রাখতে হবে। ইলেকট্রন অলওয়েজ ফ্লো করে, ইলেকট্রনের চিহ্ন এটা আপনারা সবাই জানেন। ইলেকট্রন প্রবাহিত হয়, মনে রাখতে হবে, ইলেকট্রন প্রবাহিত হয় সর্বদা সব সময়ের জন্য নিম্ন বিভব থেকে, অর্থাৎ লোয়ার ভোল্টেজ থেকে হায়ার ভোল্টেজের দিকে। যদি আপনি কোনো একটা তারের মধ্য দিয়ে, কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করাইতে চান, তখন সহজেই ওই পরিবাহীর দুই প্রান্তের মধ্যে আপনাকে পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য সৃষ্টি করতে হবে। যখনই আপনি কোনো একটা পরিবাহীর মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি করতে পারবেন, তখনই মূলত ওই পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করবে তথা ইলেকট্রন ফ্লো করা শুরু করবে। এতটুকু মনে রাখতে হবে। তাহলে ইলেকট্রন সর্বদা প্রবাহিত হয় নিম্ন বিভব হতে উচ্চ বিভবের দিকে।
উচ্চ বিভবের দিকে। ওকে, আমরা সুন্দর করে এই পয়েন্টগুলো মনে রাখবো। ওকে, দেন আমরা এখান থেকে আরো কিছু জিনিস নিয়ে কথাবার্তা বলবো। তো এই যে তড়িৎ প্রবাহ মূলত পড়লাম, এবার এই তড়িৎ প্রবাহ তো এতটুকু বুঝছি যে ভাই তড়িৎ প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। এখন যদি আমরা এটার নর্মাল কনসেপ্ট বাদ দিয়ে জাস্ট আমাদের বিজ্ঞান বইগুলোতে অর্থাৎ 9, 10, নবম দশম শ্রেণী কিংবা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইগুলোতে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেই সংজ্ঞাটা অনুযায়ী আমরা যদি তড়িৎ প্রবাহকে ডিফিনেট করতে চাই, সংজ্ঞায়িত করতে চাই, ডিফাইন করতে চাই, তাইলে তড়িৎ প্রবাহ অ্যাকচুয়ালি কি হবে? সো তড়িৎ প্রবাহ মূলত হচ্ছে, একটু আগে বলছি, ইলেকট্রনের প্রবাহ। এবং মনে রাখতে হবে কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে, আই রিপিট, কোন একটা পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হবে তাকে আমরা বলবো তড়িৎ প্রবাহ। অর্থাৎ আমি যদি আপনাকে দেখাই, ধরেন এটা একটা তার, খেয়াল করেন, ধরেন এটা একটা তার, তাহলে এটা তারের প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদ তো বুঝেন মনে হয় সবাই, আই থিঙ্ক। প্রস্থচ্ছেদ জিনিসটা অ্যাকচুয়ালি কি? প্রস্থচ্ছেদ জিনিসটা হচ্ছে যে ভাইয়া এখানে একটু তাকাইতে হবে। প্রস্থচ্ছেদ জিনিসটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া, অর্থাৎ একটা জিনিসকে, তার তো দেখতে এরকম গোল, তাই না? তাহলে এটাকে যদি এই বরাবর ছেদ করে ফেলি, তাহলে আপনি এই যে রাউন্ড যে অংশটা দেখবেন, এই অংশটা, এটা হলো তার প্রস্থচ্ছেদ। তাহলে একটা পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, অর্থাৎ চাইলে এটা মোটা হইতে পারে, চাইলে চিকন হইতে পারে, চাইলে প্রস্থচ্ছেদের মান বেশি হইতে পারে, কম হইতে পারে, হটেভার মেবি দ্য কেস, যে কোনো কিছু হইতে পারে। তাহলে এই যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে ঠিক একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হবে তাকে আমরা বলবো তড়িৎ প্রবাহ। তো আমরা ধরে নিলাম, যেখানে আমরা দেখতে পেলাম, ধরেন এটা একটা প্রস্থচ্ছেদ, তাহলে আমি এই পরিবাহীর দুই পাশের মধ্যে দেখা গেল যে পটেনশিয়াল ডিফারেন্স সামহাউ ক্রিয়েট করে ফেলছি, এবং এটার মধ্যে দিয়ে আদান ফ্লো করতেছে। তাহলে এটার মধ্যে দিয়ে আমি দেখতে পেলাম এ পাশ থেকে এ পাশে আদান ঢুকে বের হয়ে যাচ্ছে টি সেকেন্ডে কিউ পরিমাণ আধান, টি সেকেন্ডে কিউ কুলম্ব আধান প্রবাহিত হচ্ছে, আমি ধরে নিলাম। তাহলে বলেন তো ভাইয়া, টি সেকেন্ডে যদি কিউ কুলম্ব আধান প্রবাহিত হয়, তাহলে একক সময়ে বা 1 সেকেন্ডে কি পরিমাণ আধান প্রবাহিত হবে? টি সেকেন্ডে প্রবাহিত হয় কিউ কুলম্ব আধান, 1 সেকেন্ডে প্রবাহিত হয় কিউ বাই টি, এতটুকু এতটুকু এত কুলম্ব আধান, তাই না? তাহলে এইটাই মূলত তড়িৎ প্রবাহ। অর্থাৎ তড়িৎ প্রবাহ হচ্ছে একক সময়ে কোন একটা পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে প্রবাহিত আধানের পরিমাণ, এতটুকু মনে রাখতে হবে। তাহলে আমি কি বলতেছিলাম? কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, অর্থাৎ তারটা চাইলে চিকন হইতে পারে, চাইলে মোটা হইতে পারে, হটেভার মেবি দ্য কেস, যে কোনো প্রস্থচ্ছেদ হইতে পারে, প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে আমাদেরকে দেখতে হবে ঠিক একক সময়ে কি পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। একক সময়ে প্রবাহিত আধান, এটাকেই মূলত আমরা ম্যাথমেটিক্যালি তড়িৎ প্রবাহ বলে থাকি। আশা করি এতটুকু বোঝাইতে পারছি আপনাদেরকে। তাহলে এবার আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে দেখেন। আমরা ধরে নিলাম যে এটা একটা তার, এই তারের যে কোনো একটা প্রস্থচ্ছেদ, এটা, এই প্রস্থচ্ছেদের পরিমাণ আমার দেখার বিষয় নাই, দরকার নাই। এই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে টি সেকেন্ডে কিউ পরিমাণ আধান ফ্লো করতেছে, কিউ কুলম্ব আধান ফ্লো করতেছে। তাহলে 1 সেকেন্ডে কতটুকু আধান ফ্লো করবে? কিউ বাই টি পরিমাণ আধান ফ্লো করবে। সুতরাং আমাদের সূত্র দাঁড়াবে আই, তড়িৎ প্রবাহকে আমরা আই দ্বারা প্রকাশ করি, আই ইজ ইকুয়াল কিউ বাই টি। এই সূত্রটা একটু মনে রাখবেন, আই ইজ ইকুয়াল কিউ বাই টি। এবার প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে তড়িৎ প্রবাহের একক কি। বিভিন্ন সময়ে আমাদের চাকরির প্রত্যাশী বন্ধুরা আমাদের চাকরির পরীক্ষাতে আমাদের যে প্রশ্নটা আসে সেটা হলো যে তড়িৎ প্রবাহের একক কি। সূত্রটাও আসতে পারে, বাট এককটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি যখন জর্জের বইয়ে সার্চ করতেছিলাম তখন দেখতেছিলাম যে এককটা বিভিন্ন জায়গাতে এসেছিল, সেটা এককটা মনে রাখতে হবে। দেখেন এটার যে ইউনিট, আমরা যদি ইউনিটটা বের করি, তড়িৎ প্রবাহের ইউনিটটা অ্যাকচুয়ালি কি? সো আপনারা দেখতে পাচ্ছেন তড়িৎ প্রবাহ হলো এই যে আধান এবং সময়ের ভাগফল। তাহলে আধানের একক আর সময়ের একক বসাই দিলে আমি কিন্তু তড়িৎ প্রবাহের একক পেয়ে যাব। এখন এই আধানের একক আমরা সবাই জানি কুলম্ব, সময়ের ইউনিট সেকেন্ড, এই সেকেন্ড ওপরে গেলে হবে সেকেন্ড ইনভার্স, সুতরাং এটার একক হবে কুলম্ব পার সেকেন্ড। কি ভাইয়া বললাম? কুলম্ব পার সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ড, এতটুকু মনে রাখতে হবে। অর্থাৎ পার সেকেন্ড শব্দের অর্থ হলো প্রতি সেকেন্ড, আমরা সবাই জানি পার শব্দের অর্থ প্রতি। তাহলে প্রতি সেকেন্ডে যত কুলম্ব আধান প্রবাহিত হচ্ছে সেটা হলো তড়িৎ প্রবাহ। আর এই কুলম্ব পার সেকেন্ডকে আমরা এসআই ইউনিটে বলে থাকি অ্যাম্পিয়ার বলে থাকি। তাহলে এই যে কুলম্ব পার সেকেন্ড কিভাবে আমরা ভেঙে না বলে একবারই বললে এটাকে বলতে পারবো অ্যাম্পিয়ার। তাহলে যাহাই কুলম্ব পার সেকেন্ড
তাহাকেই আমরা বলতেছি অ্যাম্পিয়ার। তাহলে মনে রাখতে হবে 1 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল 1 কুলম পার সেকেন্ড। অর্থাৎ কোন একটা পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি 1 সেকেন্ডে 1 কুলম চার্জ ফ্লো করে, আমি আবারও বলছি 1 সেকেন্ডে 1 কুলম চার্জ ফ্লো করে। আরেকটা জিনিস একটু বলে রাখি, যে কুলম কুলম বলে চিল্লাচিল্লি করতেছি, ভাইয়েরা মনে রাখবেন আধানের একক হচ্ছে কুলম। তাহলে 1 সেকেন্ডে যদি 1 কুলম চার্জ ফ্লো করে তাকে আমরা বলবো 1 অ্যাম্পিয়ার। আশা করি এতটুকু বুঝাইতে পারছি, এতটুকু সবাই মনে রাখবেন। এইবার এখানে একটু খেয়াল করেন, এই তড়িৎ প্রবাহ আবার 2 প্রকার হইতে পারে। আমি প্রত্যেকটা পয়েন্ট আপনাকে বলে দিয়ে যাচ্ছি, প্রত্যেকটাই একটা করে প্রশ্ন। তড়িৎ প্রবাহ 2 প্রকার হইতে পারে, তড়িৎ প্রবাহ 2 প্রকার। নাম্বার 1 হচ্ছে ডিসি কারেন্ট। ডিসি কারেন্ট বা একমুখী প্রবাহ, এটাকে আমরা বাংলাতে বলি একমুখী প্রবাহ বা সমপ্রবাহ, এটা মনে রাখবেন। ডিসি কারেন্ট বা সমপ্রবাহ, ওকে, বা একমুখী প্রবাহ বলা হয়। আর 2 নম্বরে হচ্ছে এসি কারেন্ট। এসি কারেন্ট ইংরেজিতে এটাকে বলে CURRENT, এসি কারেন্ট, বা ইংরেজিতে ফুল ফর্ম হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। আই রিপিট, অল্টারনেটিং কারেন্ট। ডিসি কারেন্টকে আমরা বলি ডিরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ বাংলাতে বলি, আর এসি কারেন্টকে আমরা বলি অল্টারনেটিং কারেন্ট বা পর্যায়বৃত্ত প্রবাহ। তাহলে মনে রাখবো এটা বাংলাতে, বাংলাগুলো অবশ্যই মনে রাখবেন, কারণ অনেক সময় অপশনে ডিরেক্ট ডিসি এসি না দিয়ে বাংলা দিয়ে দিতে পারে, পর্যায়বৃত্ত প্রবাহ। ওকে, এবার নিশ্চয়ই মনের মধ্যে প্রশ্ন হইতেছে যে এই যে ডিসি কারেন্ট কাকে বলে, এসি কারেন্ট কাকে বলে। এইটা পরীক্ষাতে আসতে পারে, এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এসেছিল। এবং এই এসি কারেন্ট থেকে একটা বোর্ড আমাদের বিসিএস এর যে প্রিলিমিনারি, সেই বিসিএস এর প্রিলিমিনারিতে আমাদের প্রশ্ন এসেছিল 32তম বিসিএস এ এখান থেকে প্রশ্ন এসেছিল। সো আমরা এই ডিসি কারেন্ট আর এসি কারেন্ট সম্পর্কে একটু হালকা করে জেনে নিতে চাই, যতটুকু আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জানলে এনাফ হবে। তো ডিসি কারেন্ট জিনিসটা অ্যাকচুয়ালি কি? ডিসি কারেন্ট হচ্ছে যে কারেন্ট সময়ের সাথে তার দিকের পরিবর্তন করে না। দেখেন সমপ্রবাহ বা আমরা বলতেছিলাম একমুখী প্রবাহ, অর্থাৎ যে প্রবাহ সময়ের সাথে দিকের পরিবর্তন করবে না। দেখেন এখানে তো ইলেকট্রন ফ্লো করতেছে, তাই না? পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রনের ফ্লো মানেই তো তড়িৎ প্রবাহ। তাহলে যদি ইলেকট্রন এক ডিরেকশনে ফ্লো করতে থাকে তাইলে কিন্তু ইলেকট্রনের দিকের কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা যে ব্যাটারি দিয়ে, যেমন আমরা মোবাইলের যে মোবাইলের ব্যাটারি দিয়ে আমরা সাধারণত মোবাইল চালাই, ঘড়ি চালাই ব্যাটারি দিয়ে, রিমোট কন্ট্রোল ইউজ করি। এই জিনিসগুলোতে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় সেটা হলো ডিসি কারেন্ট। আমরা বাসা বাড়িতে নর্মাল ছোট্ট একটা ব্যাটারি দিয়ে একটা সার্কিট, ছোট্টবেলায় আপনারা অনেকেই খেলাধুলা করছেন, ফ্যান ঘোরাইছেন ছোট ছোট মোবাইলের ব্যাটারি দিয়ে, তারপর ছোট ছোট পেন্সিল ব্যাটারি দিয়ে। ধরেন এই যে পেন্সিল ব্যাটারি, একটা পেন্সিল ব্যাটারি আমরা নিলাম, তাহলে এই পেন্সিল ব্যাটারিতে আমরা ছোট্ট করে একটা ছোট্ট বাল্বগুলা যেগুলো আছে এরকম একটা মরিচবাতির কানেকশন দিলাম। এখন এই যে ব্যাটারিটা করেটা কি অ্যাকচুয়ালি, আমি যেহেতু ইঞ্জিনিয়ার মানুষ, সো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি, আপনাদের ছোট্ট করে একটু বোঝাই। ধরেন এটা একটা পেন্সিল ব্যাটারি এবং এটা ছোট্ট একটা মরিচবাতি। এবার ঘটনা যেটা হয়, এই যে আপনি যখন এটাতে কানেকশন দিবেন, দেওয়ার সাথে সাথেই যে ঘটনাটা ঘটবে, এই কোষটা আমরা তো একটু আগে বলছি যে পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য ছাড়া কখনো ইলেকট্রন ফ্লো করতে পারে না। আর এই কোষটা মূলত এই যে বাল্বের 2 প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি করে। মূলত বাল্বের 2 প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি করার জন্য এই ব্যাটারি বা এই কোষটা আমরা যুক্ত করে থাকি। যখনই যুক্ত করে দিব, ব্যাটারি একটা টার্মিনাল পজিটিভ আর একটা টার্মিনাল নেগেটিভ, মানে এইটা লোয়ার ভোল্টেজ, এইটা হায়ার ভোল্টেজ। লোয়ার টার্মিনাল থেকে ইলেকট্রন ফ্লো করা শুরু করবে, তখন এই তারের মধ্যে থাকা ইলেকট্রনগুলা, যেহেতু এখানকার পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করে দিয়েছে ব্যাটারি, এখানে থাকা ইলেকট্রনগুলো ফ্লো করবে কোন দিক থেকে কোন দিকে? লোয়ার ভোল্টেজ থেকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। এবার এই ইলেকট্রনগুলো যখন এইদিকে ফ্লো করবে, তাহলে সবসময় ইলেকট্রন ফ্লোর ডিরেকশন হবে এই দিক থেকে এদিকে, এই দিক থেকে এদিকে, এই দিক থেকে এদিকে, আমার অ্যারো চিহ্নের দিকে। তাহলে ইলেকট্রন কখনো দিকের পরিবর্তন করতেছে না, ইলেকট্রন অলওয়েজ একই দিকে ফ্লো করতেছে। আর এই জিনিসটাকে আমরা বলতেছি ডিসি কারেন্ট বা সমপ্রবাহ। আশা করি বোঝাইতে পারছি। কিন্তু আমরা যে বাসা বাড়িতে কারেন্ট ব্যবহার করি, কিংবা আমরা জেনারেটরের মাধ্যমে যে কারেন্ট উৎপন্ন করি, সেই কারেন্টটা হচ্ছে এসি কারেন্ট। আমার উদাহরণগুলো বলে যাও, উদাহরণগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, এগুলোও কিন্তু কাজে লাগবে। তাহলে আমরা জেনারেটরের সাহায্যে বা বাসা বাড়িতে বা আমাদের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, হ্যাঁ, এগুলাতে যে কারেন্ট উৎপন্ন করি সেগুলো হলো এসি কারেন্ট। এসি কারেন্ট কিন্তু সময়ের সাথে সাথে দিকের পরিবর্তন করে। এখন বলতে পারেন কিভাবে দিকের পরিবর্তন করে? ধরেন একটা তারের মধ্যে ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন দিয়ে আপনাকে আমি বুঝাই। ধরেন এটা একটা ইলেকট্রন। এবার এই ইলেকট্রনটা হবে কি, তাহলে এই যে কখনো এদিকে, কখনো এদিকে, কখনো এদিকে, কখনো এদিকে, পর্যায়বৃত্ত গতিতে
এই যে ডান বাম ডান বাম ডান বাম ডান বাম এরকম করতে থাকবে। এবং মনে রাখবেন বাংলাদেশের কারেন্ট সেকেন্ডে 50 বার এরকম ডান বাম ডান বাম ডান বাম মিলে তার দিকের পরিবর্তন করবে। এবং 1 সেকেন্ডে সে যতবার দিকের পরিবর্তন করবে সেই জিনিসটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। আমি কি বললাম একটু আগে, একটু ভালো মতন মনে রাখবেন। 1 সেকেন্ডে যতবার এর উপরে স্পন্দন দিবে, স্পন্দন মানে মূলত কাপাকাপি করা। সহজ বাংলা যদি মনে রাখতে চান, স্পন্দন মানে মূলত কাপাকাপি করা। তাহলে 1 সেকেন্ডে যতবার এরকম করে কাপাকাপি করবে সেটাকে আমরা বলতেছি তার কম্পাঙ্ক। তাহলে বাংলাদেশের কারেন্ট 1 সেকেন্ডে, বাংলাদেশের যে ইলেকট্রনগুলো আছে, মানে বাংলাদেশের যে কারেন্ট আমরা ইউজ করি সেখানে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো 1 সেকেন্ডে এরকম 50 বার দিকের পরিবর্তন করে বা 50 বার কাপাকাপি করে। সুতরাং তার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সির ইংরেজি প্রতিশব্দ হলো কম্পাঙ্ক, সরি আমাদের কি বলে যে কম্পাঙ্কের ইংরেজি প্রতিশব্দ হলো মূলত ফ্রিকোয়েন্সি। তাহলে বাংলাদেশে যে কারেন্ট আমরা ব্যবহার করি সেই কারেন্টের ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে 50 হার্টস, কম্পাঙ্কের একক হলো হার্টস। অর্থাৎ বাংলাদেশের কারেন্ট 50 বার তার দিকের পরিবর্তন করে। আর এটাই মূলত বিশেষ পরীক্ষাতে আসছিল, এর একটু মনে রাখবেন। তাহলে আমরা কি বলতেছিলাম, যে কারেন্ট দিকের পরিবর্তন করবে তাকে আমরা বলবো এসি কারেন্ট, আর যে কারেন্ট দিকের পরিবর্তন করবে না সেটা হলো ডিসি কারেন্ট। তাহলে বলেন তো, ডিসি কারেন্ট যেহেতু দিকের পরিবর্তন করে না, তাহলে ডিসি কারেন্টের ফ্রিকোয়েন্সিকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এর ফ্রিকোয়েন্সি কত? 0 হার্টস। পরীক্ষা আসতে পারে, একটু চালাক চতুর টিচার হলে প্রশ্ন এরকম করে দিতে পারে, তাহলে একটু মনে রাখবেন। আর বাংলাদেশে যে কারেন্ট আমরা ইউজ করি এসি কারেন্ট, তার ফ্রিকোয়েন্সি হলো 50 হার্টস। তাহলে 50 বার তার দিকের পরিবর্তন হয়। একটু পরে আমি বিসিএস এর এই কোশ্চেনটা সলভ করাবো। এবং আমেরিকার জন্য, ইউএসএ এর জন্য, ইউএসএ তে এসি কারেন্ট ইউজ করা হয়, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 60 হার্টস। এটা মনে রাখবেন, একটা এডিশনাল ডেটা, এটা অবশ্যই মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা কারেন্টের প্রবাহ ইত্যাদি ইত্যাদি, কারেন্টের প্রকারভেদ, কারেন্ট কি করে ফ্লো করে, এগুলো নিয়ে আমরা এ টু জেড কথাবার্তা বলে ফেলছি। এবার আমরা পরবর্তীতে আলাপ করব যে জিনিসটা নিয়ে, সেটা হলো তড়িৎ পরিবাহিতা। তাহলে তড়িৎ পরিবহন বা তড়িৎ পরিবাহিতা, এই জিনিসটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। এখান থেকে বেশ কিছু কোশ্চেন আমরা বিগত বছরের বিশেষ পরীক্ষাতে আমরা দেখতে পাচ্ছিলাম, এবং বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে আমরা দেখতে পাইছি। সো আমরা তড়িৎ পরিবাহিতা বা ইংরেজিতে এই টার্মটাকে বলে কন্ডাক্টেন্স, ইলেকট্রিক কন্ডাক্টেন্স, এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। তড়িৎ পরিবাহিতা। ওকে, হোয়াট ইজ তড়িৎ পরিবাহিতা? তড়িৎ পরিবাহিতা বা ইলেকট্রিক কন্ডাক্টেন্স জিনিসটা অ্যাকচুয়ালি কি? তো ইলেকট্রিক কন্ডাক্টেন্স জিনিসটা হচ্ছে যে কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে, কোন একটা ম্যাটেরিয়ালের মধ্য দিয়ে ঠিক কতটা সহজে ইলেকট্রন বা ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে তার সক্ষমতাটাই মূলত হচ্ছে তড়িৎ পরিবাহিতা। আমি কি বললাম আরেকবার বলে দিচ্ছি, কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে বা কোন একটা ম্যাটেরিয়ালের মধ্য দিয়ে, অ্যাকচুয়ালি কোন একটা পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি বা ইলেকট্রন কত সহজে ফ্লো করতে পারে, কত আরামসে ফ্লো করতে পারে, তার যে সক্ষমতা, সেই এবিলিটিটা, সেই জিনিসটাকে আমরা বলতেছি তড়িৎ পরিবাহিতা। আশা করি এতটুকু বুঝতে পারছেন, এতটুকু মনে রাখতে হবে। এবং এই তড়িৎ পরিবাহিতার উপর ভিত্তি করে আমরা ম্যাটেরিয়ালকে 3টি ভাগে ভাগ করতে পারি। তাহলে তড়িৎ পরিবাহিতার উপর ভিত্তি করে আমরা ম্যাটেরিয়ালকে 3টি ভাগে ভাগ করতে পারি। তাহলে তড়িৎ পরিবাহিতার উপর ভিত্তি করে পদার্থকে 3 ভাগে ভাগ করা হয়। ইম্পর্টেন্ট এমসিকিউ, চাকরির পরীক্ষার জন্য মনে রাখবেন, পদার্থকে 3 ভাগে ভাগ করা হয়। কি কি সেই ভাগগুলা আমরা জেনে ফেলতে চাই, চল। ভাগ করা হয় কি কি ভাগগুলা? নাম্বার 1 হচ্ছে পরিবাহী। তাহলে তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে বা তড়িৎ পরিবাহিতা ধর্মের উপর ভিত্তি করে আমরা ম্যাটেরিয়ালগুলোকে 3টা ক্লাসিফিকেশনে ক্লাসিফাই করি। নাম্বার 1 হচ্ছে পরিবাহী। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ পরিবাহী? পরিবাহী কারা? যাদের মধ্য দিয়ে খুব সহজে বিদ্যুৎ পরিবহন হইতে পারে তারা হলো পরিবাহী। যাদের মধ্য দিয়ে খুব সহজে তড়িৎ পরিবহন হইতে পারে তারা হলো পরিবাহী, মনে রাখতে হবে। তাহলে যাদের ভেতর দিয়ে খুব সহজে তড়িৎ পরিবহন হয়, সেই জিনিসটাই মূলত তড়িৎ পরিবাহী। এখন প্রশ্ন কই থেকে আসবে? এখানে আপনাদেরকে এই পরিবাহীর উদাহরণগুলা মনে রাখতে হবে। অর্ধ পরিবাহীর উদাহরণ, মানে পরবর্তী যে টার্মগুলো পড়াবো তার উদাহরণগুলো একটু মনে রাখতে হবে। তো পরিবাহীর উদাহরণে আছে ধরেন মানবদেহ, আর্দ্রবায়ু, মাটি, পানি ইত্যাদি। যাদের মধ্য দিয়ে কারেন্ট ইজিলি ফ্লো করে তারাই মূলত পরিবাহী। আপনার পরীক্ষার জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে অর্ধ পরিবাহী এবং অপরিবাহী, এই দুটো, এইগুলো উদাহরণ সাধারণত আসে। মনে রাখবেন সবসময় ধাতুগুলো অল দ্য টাইম, মানে সবসময় ভালো কন্ডাক্টর বা ভালো পরিবাহী।
ভালো মানের পরিবাহী। এটার মধ্য দিয়ে একটা জিনিস মনে রাখবেন, ধাতুতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। আই রিপিট, ধাতুতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। এই মুক্ত ইলেকট্রন প্রচুর পরিমাণে থাকার কারণে এটার পরিবহন ক্ষমতা খুবই বেশি, সুতরাং ধাতুগুলো পরিবাহীর মধ্যে পড়ে। সকল ধাতু পরিবাহীর অংশ, মনে রাখতে হবে। তাছাড়া আমাদের বডি, মানুষের শরীর, মাটি, পানি, আপনারা দেখবেন পানিতেও কিন্তু তড়িৎ পরিবহন, পানিরও কিন্তু তড়িৎ পরিবহন ক্ষমতা আছে, এটা কিন্তু একটু মনে রাখতে হবে। এগুলো হলো পরিবাহীর উদাহরণ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরিবাহী নিয়ে বেসিক আলাপ আলোচনা করে ফেললাম। এইবার আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো, তাহলে পরিবাহী শেষ, এবার আমরা কথা বলবো অর্ধ পরিবাহী, সেমিকন্ডাক্টর, অর্ধ পরিবাহী। এটা নিয়ে কথা বলার আগে পরিবাহী থেকে আর দুইটা এমসিকিউ একটু আলাদা করে বলে নিতে চাই। সেটা হচ্ছে যে একটু মনে রাখবেন, তাপমাত্রা যদি আপনি পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা যদি রাইজ করেন, অর্থাৎ দেখা গেল একটা পরিবাহী, আমরা যে সাধারণত বাসা বাড়িতে যে পরিবাহীগুলো ব্যবহার করি, সেই পরিবাহীগুলোর মধ্যে হচ্ছে গিয়ে তামা দিয়ে তৈরি, আমরা যে তারগুলো ইউজ করে থাকি কারেন্টের, সেই তারগুলা বেসিক্যালি তামা দিয়ে তৈরি। তো এই তারগুলোর একটা পরিবহন ক্ষমতা তো আছে। যদি আপনি টেম্পারেচার রাইজ করেন বা টেম্পারেচার বৃদ্ধি করেন, অর্থাৎ একটা তামার তারকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দেন, আর একটা তামার তারকে 100 ডিগ্রি বা 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দেন, তখন দেখবেন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে তামার তারটাকে রাখছেন, এটার মধ্য দিয়ে খুব সহজেই ইলেকট্রিসিটি ফ্লো করতে পারতেছে, অর্থাৎ তার মধ্যে বাধা কম পাচ্ছে, রোদ কম হচ্ছে, রোদ মানে বাধা, এটা মনে রাখবেন। এবং যেটাকে আপনি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দিয়েছেন, তার মধ্যে দিয়ে খুব সহজে ইলেকট্রিসিটি ফ্লো করতে পারতেছে না, তার মানে এটার মধ্যে বাধার পরিমাণ বেশি, তার মানে এটা রোদ বেশি। তার মানে বলতেই পারি তাপমাত্রা বাড়লে পরিবাহীর যে ইলেকট্রন ফ্লো করার ক্যাপাসিটি, ইলেকট্রন ফ্লো করার এবিলিটি বা সক্ষমতা, সেটা কমে যায়, মানে পরিবাহিতা কমে যায়। পরিবাহিতা কমে যাওয়া মানে রোধ বৃদ্ধি পায়। তাহলে তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়, এতটুকু মনে রাখবেন। তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়, এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, এই জন্য আমি আলাদা কালার দিয়ে দেখাচ্ছি। দেখেন, তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে। রোধ মানে কি? রোধ মানে হচ্ছে বাধা, এভাবে মনে রাখেন, রোধ বাড়ে। আচ্ছা, রোধ বাড়া মানে কি? পরিবাহিতা বাড়বে না কমবে? পরিবাহিতা মানে যেহেতু ইলেকট্রন ফ্লো করার এবিলিটি বা সক্ষমতা, তাহলে বাধা যেহেতু বাড়তেছে, তাহলে আমাদের পরিবাহিতা কমবে। তাহলে তাপমাত্রা বাড়লে পরিবাহীর পরিবাহিতা কমে এবং রোধ বাড়ে, একটু সুন্দর করে মনে রাখবেন, ঠিক আছে? এবার পরবর্তীতে একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যেখান থেকে আমাদের বিসিএস এ কোয়েশ্চেন আসছে, এটা আমি আলাদা কালার দিয়ে দেখাচ্ছি। এই সিকোয়েন্সটা মনে রাখবেন যে আমরা বাসা বাড়িতে তার ব্যবহার করি, তামার তার। তো তামার তার কেন আমরা ব্যবহার করি? কারণ তামার তার একটা বেশ ভালো কন্ডাক্টর, যার মধ্য দিয়ে খুব ইজিলি ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে। এরকম কারা কারা আছে যাদের মধ্য দিয়ে খুব ইজিলি ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে, যারা ভালো কন্ডাক্টর, গুড কন্ডাক্টর, এরকম কারা কারা আছে আমি সিকোয়েন্স দিয়ে দিচ্ছি। এই সিকোয়েন্সটা একটু মনে রাখার চেষ্টা করবেন। মনে রাখবেন, আমরা যদি পরিবাহিতার ক্রম দেখাই, এই পরিবাহিতার ক্রমটা একটু লিখে রাখবেন। এখান থেকে বিসিএস এ প্রশ্ন এসেছিল পরিবাহিতার ক্রম, এই ক্রমটা থেকে একটু প্রশ্ন আসতে পারে, মনে রাখবেন। শুরুতে সিলভার বা রূপার পরিবাহিতা সব থেকে বেশি। এখন অনেকেই বলতে পারেন যে রূপার পরিবাহিতা যদি সব থেকে বেশি হয়, তাইলে রূপাকে আমরা কেন ব্যবহার করি না তারে? কারণ খুব সিম্পল, রূপা একটা দামি জিনিস, তা আমাকে অ্যাভেলেবল পাওয়া যায় প্রকৃতিতে, কিন্তু রূপাকে এতটা পাওয়া যায় না। যদি রূপাকে পাওয়া যেত, তাহলে আমরা তার কিন্তু রূপা দিয়েই বানাইতাম, কারণ রূপার পরিবাহিতা সব থেকে কম। তো রূপার পরে আছে তামা, মনে রাখতে হবে, তামা। রূপার পরে তামা আছে, তামার পরে সোনা, তারপরে আছে, এখান থেকে মনে রাখবেন, সোনার পরে অ্যালুমিনিয়াম, তারপর আছে লোহা। এতটুকু যদি মনে রাখেন, তাহলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই পরিবাহিতার ক্রমটা আপনার খুবই কাজে লাগবে। আমি এটা বক্স করে রেখে দিচ্ছি, কারণ এখান থেকে বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল, বিসিএস প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল, এখান থেকে যে কোনো সময় যে কোনো জায়গায় প্রশ্ন এসে যেতে পারে, মনে রাখবেন এতটুকু। ওকে, তাহলে সব থেকে ভালো পরিবাহী হচ্ছে রূপা, তারপরে তামা, তারপরে সোনা, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে লোহা। এবার আসেন, বেশ কয়েকটি এমসিকিউ আমি বলে দিছি, সব কটা মনে রাখতে হবে। এবার পরবর্তীতে আমরা পড়ব যে পরিবাহিতার উপর ভিত্তি করে পদার্থকে তো আমরা তিনটা ভাগে ভাগ করতেছিলাম, পরিবাহী নিয়ে কথা বলছি। এবার আমরা কথা বলবো অর্ধ পরিবাহী নিয়ে। অর্ধ পরিবাহী, হোয়াট ইজ অর্ধ পরিবাহী? ইংরেজিতে এই টার্মটাকে বলে সেমিকন্ডাক্টর।
তাহলে পরিবাহীকে বলে কন্ডাক্টর, অর্ধ পরিবাহীকে আমরা বলে থাকি সেমিকন্ডাক্টর। হোয়াট ইজ সেমিকন্ডাক্টর? সেমিকন্ডাক্টর জিনিসটা অ্যাকচুয়ালি কি? তো সেমিকন্ডাক্টর জিনিসটা হচ্ছে যে সকল পদার্থের মধ্য দিয়ে বা যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহীর তুলনায় কম এবং অপরিবাহীর তুলনায় বেশি, অর্থাৎ এটা এই ধরনের ম্যাটেরিয়ালগুলো তাদের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে, কিন্তু সেটা পরিবাহীর মতো খুব বেশি না, আবার একদম যে করে না এরকমও না, করে কিন্তু সেটা খুবই কম অ্যামাউন্টে করে, স্পেসিফিকলি একদম লেস অ্যামাউন্টে করে। তাহলে সেই ক্ষেত্রে তাকে আমরা বলবো অর্ধ পরিবাহী, ইংরেজিতে এই টার্মটাকে বলা হয় সেমিকন্ডাক্টর। তাহলে মনে রাখবেন যে যে সকল পদার্থের পরিবহন ক্ষমতা, তাহলে তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহীর তুলনায় কম এবং অপরিবাহীর তুলনায় একটু বেশি, তড়িৎ পরিবহন ক্ষমতা তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহীর তুলনায় কম, পরিবাহীর তুলনায় কম কিন্তু অপরিবাহীর তুলনায় বেশি। এই ধরনের ম্যাটেরিয়ালকে আমরা বলতেছি সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী। আশা করি বুঝতে পারছি কেন অর্ধ পরিবাহী, কারণ দুইটার মাঝামাঝি, এই জন্য এটার নাম অর্ধ পরিবাহী। এইবার অর্ধ পরিবাহীর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আমাদের পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে, এটা তো মুখস্থ রাখবেন। তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে, তাহলে নিশ্চয়ই তাপমাত্রার একটা এফেক্ট অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রেও আছে। একটা জিনিস মনে রাখবেন, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আবার তাপমাত্রা বাড়লে তার রোধের পরিমাণ কমে যায়। মনে রাখবেন, তাপমাত্রা বাড়লে রোধের পরিমাণ কমে, আবার তাপমাত্রা কমলে রোধের পরিমাণ বাড়ে। তাহলে আমি কি বলতেছিলাম, তাপমাত্রা বাড়লে রোধ কমে, তাপমাত্রা কমলে রোধ বাড়ে। তাহলে এইটা একটু ব্যতিক্রম, পরিবাহীর তুলনায় ব্যতিক্রম দেখা যায়। এবং মনে রাখবেন, তাপমাত্রা যদি কমাতে 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 আপনি একদম পরম শূন্য তাপমাত্রায় নিয়ে আসেন, পরম শূন্য তাপমাত্রা, এখন পরম শূন্য তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। যদি এই টেম্পারেচারে আপনি বা 0 কেলভিন, যদি এই টেম্পারেচারে আপনি অর্ধ পরিবাহীকে নিয়ে আসেন, তাহলে এটা একদম বিশুদ্ধ অন্তরক বা বিশুদ্ধ অপরিবাহী ন্যায় আচরণ করবে, অর্থাৎ এটার মধ্যে দিয়ে কোনো ইলেকট্রিসিটি ফ্লো করবে না, অর্থাৎ তার যে একটু হলেও বিদ্যুৎ পরিবহন ক্ষমতা ছিল সেটা একদমই রিডিউস হয়ে যাবে, একদমই ধ্বংস হয়ে যাবে। কখন? যখন আপনি সেটাকে পরম শূন্য তাপমাত্রায় নিয়ে আসবেন। আই থিঙ্ক মনে থাকবে। তাহলে আমরা একটু পয়েন্টগুলো লিখে দিই, তাহলে আপনার আরো ভালো মতন মনে থাকবে। আমি যে কালার দিয়ে লিখে দিচ্ছিলাম সেটা দিয়ে লিখে দিই, তাহলে মনে রাখবেন এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন চাকরির পরীক্ষার জন্য, যে তাপমাত্রা বাড়লে অর্ধ পরিবাহীর রোধ কমে, পরিবাহীর থেকে উল্টা, ও তাপমাত্রা কমলে রোধ বাড়ে। ওকে, তাপমাত্রা কমলে রোধ বাড়ে। এবং মনে রাখতে হবে, পয়েন্ট টু বি নোটেড, আলাদা সবুজ কালার দিয়ে দেখাচ্ছি, সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, যে পরম শূন্য তাপমাত্রা মানে হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস। আমি এটাও বলে দিলাম, কারণ এখান থেকেও কিন্তু ইদানিং প্রশ্ন আসতেছে। লাস্ট টাইম 44-45তম বিসিএস আমি দেখতেছিলাম চার্লসের সূত্র থেকে প্রশ্ন আসতেছিল। সো চার্লসের সূত্র থেকে যদি প্রশ্ন থাকে, চার্লসের সূত্রের সাথে তো এই টার্মটা রিলেটেড, সো এই টার্মটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এতটুকু মনে রাখবেন যে পরীক্ষায় জিজ্ঞেস করবে আপনাকে পরম শূন্য তাপমাত্রা কত, -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। পরম শূন্য তাপমাত্রায় অর্ধ পরিবাহী বিশুদ্ধ অন্তরকের মতো আচরণ করে। অন্তরক মানে একদম অপরিবাহী, যেটা অন্তরকের মতো আচরণ করে। সুন্দর করে মনে রাখবেন, বা বিশুদ্ধ অপরিবাহীর মতো আচরণ করে। তাহলে আমরা পরিবাহী নিয়ে কথা বললাম, আমরা অর্ধ পরিবাহী নিয়ে কথা বললাম, এবার আমরা কথা বলবো অপরিবাহী নিয়ে। 3 নম্বরে কথা বলবো আমরা অপরিবাহী। তার আগে, এই অপরিবাহী নিয়ে কথা বলার আগে আমি দুঃখিত, ছোট্ট একটা জিনিস বলতে ভুলে গেছি। সেটা হলো, এখান থেকে প্রশ্ন যেটা আসে পরীক্ষাতে আরেকটু বেশি আরেকটু ইম্পর্টেন্ট, সেটা হইলো যে কোনগুলা অপরিবাহী, এইটা উদাহরণ আসে অনেক সময়।
তো পরিবাহীর ক্ষেত্রে তো এইটা আমি লিখে দিই নাই, তো অর্ধ পরিবাহীর ক্ষেত্রে এটা লিখে দিব, কারণ কয়েকটা অর্ধ পরিবাহী আছে যেটা পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। নামগুলো একটু মনে রাখতে হবে, একটু মনে রাখবেন অর্ধ পরিবাহী কোনগুলো। অর্ধ পরিবাহীর নামগুলো আমি লিখে দিচ্ছি। অর্ধ পরিবাহী কারা অ্যাকচুয়ালি অর্ধ পরিবাহী, সুন্দর করে মনে রাখবেন। অর্ধ পরিবাহী হচ্ছে গিয়ে মনে রাখবেন সিলিকন, সিলিকন, ঠিক আছে, সিলিকন। তারপর হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন, জার্মেনিয়াম। যদি কেমিস্ট্রির ভাষায় বলি তাহলে এইটা হলো গ্রুপ 14 এর মৌল। এরা মূলত গ্রুপ 14 এর মৌল। এদের সবার আউটার শেলে 4টা করে ইলেকট্রন থাকে, 4টা করে ইলেকট্রন থাকে, এটা কিন্তু মনে রাখতে হবে। সিলিকন, জার্মেনিয়াম এবং আরো বেশ কিছু জিনিসপত্র আছে। সিলিকন, জার্মেনিয়াম, ক্যাডমিয়াম সালফাইড, ক্যাডমিয়াম সালফাইড, ক্যাডমিয়াম সালফাইড এবং আর আছে এখান থেকে গ্যালিয়াম আর্সেনাইট, গ্যালিয়াম আর্সেনাইট। পরীক্ষার জন্য এই 4টা যদি মনে রাখেন ইনশাল্লাহ কমন আসবে গ্যালিয়াম আর্সেনাইট, আর্সেনাইট। আমরা কি বললাম যে ভাইয়া মনে রাখতে হবে যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহীর তুলনায় কম কিন্তু আমাদের অপরিবাহীর তুলনায় একটু বেশি, অর্থাৎ যাদের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করে বাট সেটা একদম খুবই লেস অ্যামাউন্টে, তাদেরকে আমরা মূলত বলে থাকি অর্ধপরিবাহী। তো অর্ধপরিবাহী কারা কারা আছে? সিলিকন, জার্মেনিয়াম, ক্যাডমিয়াম সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইট। এরা মূলত সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী হলো মূলত আমাদের 14 নম্বর গ্রুপের মৌল, 14th গ্রুপের মৌল এবং এদের বহিঃস্তরে 4টা করে ইলেকট্রন আছে। মনে রাখতে হবে কয়টা ইলেকট্রন আছে ভাইয়া? 4টা ইলেকট্রন আছে। এবং এই যে তাপমাত্রার সাথে এটার যে রোধের ব্যাপার স্যাপারগুলো, তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে, কিন্তু তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর ক্ষেত্রে ব্যতিক্রম ঘটনা দেখা যায়। তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর রোধ উল্টা কমে যায়, পরিবাহীটা বাড়ে বাট অর্ধপরিবাহীটা কমে। মনে রাখবেন দুইটা উল্টা উল্টি সম্পর্ক। এবং যখন তাপমাত্রা কমতে কমতে একদম পরম শূন্য তাপমাত্রায় চলে আসবে, আই মিন -273°C তাপমাত্রা বা 0 কেলভিন তাপমাত্রায় চলে আসবে, তখন অর্ধপরিবাহী বিশুদ্ধ অন্তরক বা বিশুদ্ধ অপরিবাহীর মতো আচরণ করবে। এটা একটু মনে রাখতে হবে। এবার আমরা লাস্ট টার্ম যেটা নিয়ে কথা বলবো, যেই টার্মটা হলো আমাদের অপরিবাহী। তাহলে 3 নম্বর টার্ম নিয়ে কথাবার্তা বলবো, অপরিবাহী। ওকে, অপরিবাহী। তাহলে অপরিবাহী কারা? অপরিবাহী হচ্ছে সংজ্ঞাতে এক বাক্যেই বলা যায় যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা নাই, অর্থাৎ যাদের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হয় না, যাদের ভেতর দিয়ে তড়িৎ পরিবহন হয় না, তড়িৎ পরিবহন হয় না, তারাই মূলত অপরিবাহী। একটু মনে রাখতে হবে। এবার এরকম কারা কারা আছে অপরিবাহী? মনে রাখবেন রাবার, প্লাস্টিক, কাঠ, কাঁচ, চীনামাটি, তারপর হচ্ছে গিয়ে রেশমের কাপড়, তারপর শুষ্ক বাতাস, এই জিনিসগুলা মূলত অপরিবাহী। তার আমরা কয়েকটা নাম উদাহরণে লিখতে পারি। একটা হলো কাঁচ, তারপর হচ্ছে কাঠ, তারপর হচ্ছে শুষ্ক বাতাস, তারপর হচ্ছে প্লাস্টিক ভালো অপরিবাহী পদার্থের উদাহরণ প্লাস্টিক, তারপর হচ্ছে রাবার, তারপর হচ্ছে রেশম, এটা মনে রাখতে হবে, রেশম ইত্যাদি। এগুলাই সাধারণত পরীক্ষায় খুব বেশি আসে, এগুলো একটু মনে রাখবো। তাহলে আমরা এক স্লাইডের মধ্যে অনেক প্রশ্ন সলভ করে ফেলছি, আপনারা অবশ্যই এগুলা কিন্তু মনে রাখবেন। তাহলে চলেন আমরা একটু ইংরেজি টার্মগুলো বলে নিতে চাই। কন্ডাক্টর পরিবাহী, সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী, অপরিবাহীর ইংরেজি প্রতিশব্দ হলো ইনসুলেটর। মনে রাখতে হবে এরা হলো ইনসুলেটর। তাহলে আশা করি যেই জিনিসগুলো আপনার লাগবে আমি সব জিনিস একটা স্লাইডের মধ্যে সুন্দর করে গুছাই দিছি, এবং এই স্লাইডটা আমি ক্লাস শেষে আপনাদের কমেন্ট বক্সে পিন করে দিব, ওখান থেকে আপনি স্লাইডটা চাইলে কালেক্ট করে নিতে পারবেন। এবং ক্লাস করাতে আমি একটা জিনিস ইম্পর্টেন্ট নোটিশ আপনাদেরকে দিয়ে দিই। এই যে দেখেন আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ কোর্স আমাদের মাস্টার 1.0 ব্যাচের কোর্স অলরেডি আপনাদের জন্য লঞ্চ হয়ে গেছে। একটা প্রিমিয়াম কোর্স পাচ্ছেন আপনারা মাত্র 3600 টাকায়, যেখানে থাকবে আপনাদের জন্য 80টা লাইভ ক্লাস, 80টা পরীক্ষা এবং 80টা লেকচার শিট, এবং আপনার জন্য
আপনাকে সার্ভ করার জন্য, প্রত্যেকটা জিনিস পয়েন্ট বাই পয়েন্ট আপনার সামনে তুলে ধরে আপনার কনফিডেন্স বিল্ড আপ করার জন্য থাকছে দেশসেরা টিচার প্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিচার প্যানেল খুবই পরীক্ষিত এবং দেশসেরা তারা থাকছে, এবং আমাদের আছে নিজস্ব এক্সাম সফটওয়্যার, যেখানে আপনি খুবই নির্ভুলভাবে আপনার পরীক্ষা দিয়ে অনেকগুলো পরীক্ষার্থীর ভেতরে আপনি নিজেকে যাচাই করতে পারবেন, এবং পূর্ণাঙ্গ মডেল টেস্ট আছে, এবং চাইলে আপনি পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিয়ে আপনার অবস্থা কেমন, আপনার প্রিপারেশন কেমন, সেটার জন্য আপনি যাচাই করতে পারবেন। এবং আমাদের এখান থেকে যে কোর্স ফি, সেই কোর্স ফি 3600 টাকা দেওয়া হয়েছে, এবং প্রথম 500 জনের জন্য আমরা এই কোর্স ফিটা দিয়ে দিছি। তাহলে আমাদের আরও থাকতেছে আমাদের যে জুম ক্লাসের, আমাদের যে জুম লাইভ ক্লাস থাকতেছে, এবং ক্লাসের রেকর্ড করা থাকতেছে। আপনি রেকর্ডেড ক্লাসগুলো পাচ্ছেন লাইভ ক্লাসের পাশাপাশি, অর্থাৎ পরবর্তীতে যদি আপনার মনে হয় যে আমার এই পোর্শনটা দেখা দরকার, সেই সুযোগটা আমরা আপনাকে দিচ্ছি। অর্থাৎ একের ভেতরে আপনি অনেকগুলো জিনিস পেয়ে যাচ্ছেন। তাহলে আর দেরি নয়, আপনি খুব দ্রুত এনরোল করে ফেলবেন, এবং চাকরির পরীক্ষাতে প্রাইমারি শিক্ষক নিয়োগ করছে, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে অন্যদের থেকে অনেক বেশি আগায় থাকবেন। তো চলেন আমরা আমাদের আলাপ আলোচনায় ফিরে যাই। তো আমরা পরিবাহিতার ক্রম নিয়ে কথাবার্তা বলতেছিলাম। তো পরিবাহিতার ক্রম নিয়ে কথাবার্তা বলা শেষ, এবার আমরা কথা বলবো বর্তনী নিয়ে। হোয়াট ইজ বর্তনী? বর্তনী জিনিসটা কি অ্যাকচুয়ালি? তো এই যে একটু আগে আপনাদেরকে বলতেছিলাম যে একটা কারেন্ট আপনার যেমন চলাফেরা করার জন্য রাস্তা দরকার, তেমনি তড়িতের পরিবহন করার জন্য তো রাস্তা দরকার, তাই না? আমরা যখন এই বাসা বাড়িতে তারের কানেকশন দেই, এভাবে হচ্ছে গিয়ে বিদ্যুতের কানেকশন দেই বোর্ডের সাথে এনে, তো এই যে পুরোপুরি তড়িৎ যে পরিবাহিত হয়, তাহলে তড়িৎ চলার যে পুরোপুরি পথ, সেই পুরো পথটাকে আমরা বলি বর্তনী। তাহলে তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে আমরা বর্তনী বলি। মনে রাখবেন, তড়িৎ প্রবাহ চলার পথের একটা অংশ না, কিন্তু তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে আমরা বলবো বর্তনী। সম্পূর্ণ পথকে বর্তনী বলে। তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বর্তনী বলে। ওকে, বর্তনী বলে। ওকে, এইটুকু কিন্তু মনে রাখতে হবে, বর্তনী বলে। এবার এই বর্তনী অ্যাকচুয়ালি কত প্রকার মনে রাখতে হবে। বর্তনী অ্যাকচুয়ালি আমাদের বইগুলোতে দেওয়া আছে 2 প্রকার। বেসিক্যালি আমরা বলি শ্রেণী সংযোগ। বর্তনীতে উপকরণগুলো আমরা 2 ভাবে সংযুক্ত করতে পারি, শ্রেণীতে তাহলে এবং সমান্তরালে। তাহলে বর্তনী সংযোগ কয় প্রকার মনে রাখতে হবে? বর্তনীর সংযোগ 2 প্রকার। বর্তনীর সংযোগ 2 প্রকার। 2 প্রকার, এটা জাস্ট এতটুকু মনে রাখলেই চলবে। 2 প্রকার। নাম্বার 1 মনে রাখবেন, নাম্বার 1 শ্রেণী সমবায় বা শ্রেণী সংযোগ। শ্রেণী সংযোগ, শ্রেণী সমবায় বা শ্রেণী সংযোগ। নাম্বার 2 হচ্ছে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায় বা সমান্তরাল সংযোগ। পরীক্ষা এতটুকু আসতে পারে। এবং আরেকটা সমবায় আছে এখান থেকে মনে রাখবেন, যে শ্রেণী আর সমান্তরালকে একসাথে মিক্স করে একটাকে আমরা বলি মিশ্র সমবায়। কিন্তু এরা সাধারণত প্রকারভেদের মধ্যে লেখা হয় না। তবে হ্যাঁ, মনে রাখবেন যদি মাঝে মাঝে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এরকম এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি আমাদের বর্তনীর সংযোগের প্রকারভেদ নয়, ধরেন শ্রেণী দিল, সমান্তরাল দিল, মিশ্র দিল, সেক্ষেত্রে কিন্তু মিশ্র থাকতে পারে, মানে শ্রেণী আর সমান্তরালকে মিক্স করে হইতে পারে মিশ্র। ঠিক আছে, এতটুকু জাস্ট মনে রাখবেন। তাহলে তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে আমরা কি বলছি? আমরা বলছি বর্তনী। বর্তনী সংযোগ কয় প্রকার? বর্তনী সংযোগ হচ্ছে 2 প্রকার বেসিক্যালি। একটা হলো শ্রেণী, একটা হলো সমান্তরাল। এবং এই শ্রেণী এবং সমান্তরালকে একসাথে মিক্স করে আমরা মিশ্র বলতে পারি। তবে এটা টাইপের মধ্যে পড়ে না, টাইপের মধ্যে পড়ে মূলত এই 2টা। ওকে, এই 2টা পড়ে, একটু সুন্দর করে আমরা মনে রাখবো। এবার পরবর্তী আলাপ আলোচনাতে যে আমরা পরবর্তীতে যে জিনিসটা নিয়ে কথা বলবো, সেটা হইলো যে আমাদের যে বিভিন্ন এলিমেন্ট আছে, ভোল্টেজ মাপার, বিভব পার্থক্য, কোন একটা রেজিস্ট্যান্সের 2 প্রান্তের বিভব পার্থক্য মাপার, কোন একটা রেজিস্ট্যান্সের কোন একটা লোডের মধ্য দিয়ে ঠিক কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, সেই কারেন্ট মাপার এই যে যন্ত্রগুলা, এই যন্ত্রগুলা থেকে প্রশ্ন আসতে পারে। একটু মনে রাখতে হবে, এই যন্ত্রগুলা থেকে প্রশ্ন আসতে পারে। আমি যখন আপনাদের চাকরির এই যে জর্জের বইটা ফলো করতেছিলাম, তখন দেখলাম এখান থেকে বেশ কিছু কোয়েশ্চেন আমাদের পরীক্ষাতে আসছে, পাওয়া গেছে। তো মনে রাখতে হবে বিভিন্ন যন্ত্র নিয়ে আমরা কথাবার্তা বলবো। বিভিন্ন যন্ত্র। ওকে, ফার্স্ট অফ অল আমরা একটা জিনিস নিয়ে কথাবার্তা বলবো, যে জিনিসটাকে আমরা বলি অ্যামিটার। অ্যামিটার কি? অ্যামিটার বলেন। তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। তো অ্যাম্পিয়ার শব্দটার সাথে এই অ্যামিটার কথাটার একটা মিল আছে নিশ্চয়, বুঝতেই পারতেছেন। তাহলে হ্যাঁ, অ্যাম্পিয়ার যেহেতু তড়িৎ প্রবাহের একক, তাহলে তড়িৎ প্রবাহ মাপার যে যন্ত্র, সেই যন্ত্রটাকে আমরা বলি অ্যামিটার। তাহলে অ্যামিটার দিয়ে কি করা যায়? অ্যামিটার দিয়ে তড়িৎ প্রবাহ মাপার যন্ত্র, এটা তড়িৎ প্রবাহ মাপতে সাহায্য করে। তাহলে তড়িৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম হলো অ্যামিটার। মাপার যন্ত্র, এটাকে আমরা বলি অ্যামিটার। এবং পরীক্ষা যদি এক্সট্রা
থেকে আরো ডিপে কোশ্চেন করে, তাহলে এতটুকু কোশ্চেন করতে পারে যে বর্তনীতে অ্যামিটারকে কিসে যুক্ত করা হয়। মনে রাখবেন, বর্তনীতে অ্যামিটারকে শ্রেণীতে যুক্ত করা হয়। আই রিপিট, বর্তনীতে অ্যামিটারকে শ্রেণীতে যুক্ত করা হয়। তাহলে বর্তনীতে শ্রেণীতে যুক্ত করা হয়, শ্রেণীতে যুক্ত করা হয়। ওকে, আই থিঙ্ক মনে থাকবে। একটু আগে শ্রেণী সংযোগ বলছিলাম, শ্রেণী একটা সংযোগ, এর ডিটেল যাই নাই, কারণ এই ডিটেল আপনাদের লাগবে না, আপনাদের যতটুকু লাগবে আমি ততটুকু পড়াচ্ছি। এবার 2 নম্বরে মনে রাখবেন ভোল্ট মিটার। ভোল্ট মিটার, তাহলে বুঝতেই পারতেছেন অ্যামিটার কারেন্ট মাপার ডিভাইস। তাহলে ভোল্ট মিটার কি? ভোল্ট মিটার হচ্ছে ভোল্টেজ মাপার ডিভাইস, অর্থাৎ কোনো একটা রেজিস্ট্যান্সের দুই প্রান্তের বিভব পার্থক্য, তার দুই প্রান্তে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে, একটা রেজিস্ট্যান্সের মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে, বা দুই প্রান্তের পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য কত, সেটা মাপার যে যন্ত্র সেটাকে আমরা বলি ভোল্ট মিটার। তাহলে ভোল্টেজ মাপার বিভব পার্থক্য পরিমাপের যন্ত্র। তাহলে বিভব পার্থক্য, বিভব পার্থক্য পরিমাপের যন্ত্র, পরিমাপের যন্ত্র মনে রাখতে হবে, বিভব পার্থক্য পরিমাপের যন্ত্র। ওকে, ডান, বুঝলাম, কোনো সমস্যা নাই। এবার চলেন 3 নম্বরে আরেকটা জিনিস নিয়ে কথাবার্তা বলবো, সরি এখানে থেকে আরেকটা এমসিকিউ নিয়ে কথাবার্তা বলবো। সেটা হচ্ছে যে এই যে ভোল্ট মিটারকে কিসে যুক্ত করা হয়। মনে রাখবেন অ্যামিটারকে শ্রেণীতে যুক্ত করি, আর ভোল্ট মিটারকে যুক্ত করি আমরা সমান্তরালে। তাহলে ভোল্ট মিটারকে সমান্তরালে যুক্ত করা হয়। কঠিন প্রশ্ন আসলে এতটুকু আসতে পারে, এর থেকে আর আসবে না। সমান্তরালে যুক্ত করা হয়। ওকে, সমান্তরালে যুক্ত করা হয়। আই থিঙ্ক বুঝতে পারছি। ওকে, এইবার চলেন পরবর্তীতে আরেকটা জিনিস নিয়ে আমরা কথাবার্তা বলবো, যেটাকে আমরা বলি গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার, গ্যালভানোমিটারের কাজ কি? গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার, গ্যালভানোমিটারের কাজ কি? গ্যালভানোমিটারের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র। আই রিপিট, তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র, অর্থাৎ কোন একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে, ধরেন আপনি সার্কিটে, আপনি বর্তনীতে একটা বাল্বকে জুড়ে দিচ্ছেন, ধরেন এটা একটা এই যে কোষের সিম্বল। আপনাদেরকে পড়াতে পড়াতে আমি আরো কিন্তু এক্সট্রা কিছু ডেটা বলে দিয়ে যাচ্ছি, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, আপনার খুব উপকার হবে। ধরেন এই যে এইটা হলো একটা কোষের সিম্বল বা ব্যাট মানে কোষ, আর এইটা এগুলো একটা ব্যাটারির সিম্বল। ধরেন এর একটা কোষ, সিঙ্গেল কোষ, আর অনেকগুলো কোষ মিলে তৈরি হয় একটা ব্যাটারি। এই জন্য এটাকে এভাবে ড্র করা হয়, দেখেন এই যে এভাবে ড্র করা হয়। এই যে ধরেন এটা একটা ব্যাটারি, ঠিক আছে? তাহলে এটা হলো কোষ, এটা হলো ব্যাটারি। তাহলে অনেকগুলো কোষের সমন্বয়ে তৈরি হয় একটা ব্যাটারি। তো আমি একটা সিঙ্গেল ডায়াগ্রাম আপনাকে দেখাচ্ছি। ধরেন এর একটা কোষ, তাহলে এই কোষের এইখানে আপনি একটা বাল্ব যুক্ত করে দিয়েছেন। এখন এখানে এই বাল্বের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে কিনা, বা বাল্বের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলে তো বাল্ব জ্বলবে, বাট এটা যদি অন্য একটা রেজিস্ট্যান্স হয় বা অন্য একটা ডিভাইস হয়, তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে কিনা, সেই কারেন্টের অস্তিত্ব মেজার করার জন্য আমরা এই বর্তনীতে একটা ডিভাইস যুক্ত করি। সেই ডিভাইসটাকে আমরা বলি গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারকে আমরা এভাবে প্রকাশ করি, গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটার করেটা কি? আপনারা সবাই জানেন যে আপনারা সবাই প্রেসার মাপার মেশিন দেখছেন। আপনারা জানেন প্রেসার মাপার সময় এই যে আমরা যখন এভাবে চাপ দেই, প্রেসারের মাপার যে মেশিন আছে সেখানে একটা কাঁটা থাকে, এই কাঁটাটা এভাবে নড়াচড়া করতে থাকে, তাই না? তো আমাদের গ্যালভানোমিটারের মধ্যে ঠিক এরকম কাঁটা থাকে। গ্যালভানোমিটার শুধু না, ভোল্টমিটার বলেন, অ্যামিটার বলেন, যেগুলো অ্যানালগ মেশিন আছে সবার মধ্যে এরকম কাঁটা থাকে। এরকম কাঁটা থাকার কারণে আমরা যখন মাপি, তো দেখা গেল যে ধরেন এর একটা তার, এই তারের মধ্যে দিয়ে এদিক দিয়ে কারেন্ট চলে যাচ্ছে। যখন এদিক দিয়ে কারেন্ট চলে যাবে, গ্যালভানোমিটারের কাঁটাটা এইদিকে বিক্ষেপ দিবে, মানে ডিফ্লেকশন দিবে, মানে নড়াচড়া করবে, এইদিকে নড়াচড়া করবে। আমার আঙ্গুলটা যেদিকে নড়াচড়া করতেছে, কারেন্ট এইদিকে গেলে কাঁটা এইদিকে নড়াচড়া করবে। কারেন্ট যদি এইদিকে যায়, কাঁটা এইদিকে নড়াচড়া করবে। যদি কারেন্ট না যায়, তাহলে কাঁটা নড়াচড়াই করবে না। এভাবে আমরা বুঝতে পারি যে ওই ডিভাইসের মধ্য দিয়ে বা ওই এলিমেন্টের, সার্কিটের ওই এলিমেন্টের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করছে নাকি করছে না। তাহলে গ্যালভানোমিটারের কাজ কি? কারেন্ট মাপা না, কারেন্ট মাপা না, কারেন্টের অস্তিত্ব মেজার করা, কারেন্টের অস্তিত্ব আছে কিনা সেটা নির্ণয় করা। তাহলে তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয়। তাহলে তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয়। তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় করার যন্ত্রের নাম হচ্ছে গ্যালভানোমিটার। এটা কিসে যুক্ত করা হয়? মনে রাখবেন, এটা শ্রেণীতে যুক্ত করা হয়। শ্রেণীতে যুক্ত করা হয়, যুক্ত করা হয়। ওকে, আশা করি এতটুকু বোঝাইতে পারছি আপনাদেরকে। এবং এই যে 3টা কাজ আমরা যখন পড়তেছিলাম অনার্সে, তখন আমাদের যে প্র্যাকটিক্যাল কাজকামগুলো আছে, সেই প্র্যাকটিক্যাল কাজকামগুলো করার জন্য আমাদেরকে একটা সিম্পল যন্ত্র ধরাই দিছিল, যেটা একটা যন্ত্র দিয়ে সকল ধরনের কাজ করা গেছে। সেই যন্ত্রটাকে আমরা বলি মাল্টিমিটার।
তাহলে মাল্টিমিটার দিয়ে আপনি তড়িৎ প্রবাহ মাপতে পারবেন, মাল্টিমিটার দিয়ে আপনি বিভব পার্থক্য মাপতে পারবেন, মাল্টিমিটার দিয়ে আপনি গ্যালভানোমিটারের কাজ করতে পারবেন। তাহলে এগুলো সবার কাজ একসাথে কে করে দিবে? মাল্টিমিটার। মাল্টিমিটার, ওকে, এখান থেকে প্রশ্ন আসতে পারে মাল্টিমিটার কি করবে? সব কাজ একসাথে করবে, একের ভেতর সব। আশা করি এতটুকু বুঝাইতে পারছি, এতটুকু আপনি সুন্দর করে মনে রাখতে পারবেন, এতটুকু আশা করি সুন্দর মতো করে মনে রাখতে পারবেন। এবার এই যে আমরা বলতেছিলাম রোধ বা বাধা, এই রোধ বা বাধা নিয়ে ছোট্ট করে একটা আলাপ আলোচনা করে ফেলবো, কারণ আমি যখন প্রশ্ন সলভ করতেছিলাম, যখন স্লাইড বানাচ্ছিলাম, তখন দেখলাম আমি এই রোধ বা বাধার মধ্যে থেকে বেশ কিছু কোশ্চেন অ্যারাইজ করে, এই কোশ্চেনগুলো আসতে পারে পরীক্ষাতে। তো এই যে বাধার মধ্যে থেকে বেশ কিছু কোশ্চেন আসে, একটা জিনিস মনে রাখবেন, রোধ বা বাধা, তাহলে রোধ বেশ কিছু জিনিসের উপর নির্ভরশীল। রোধ নির্ভর করে কার কার উপরে? রোধ নির্ভর করে, রোধ জিনিসটা আসলে কি একটু আগে কিন্তু বলছি আমি। রোধ কি? রোধ হচ্ছে তড়িৎ পরিবহনের বাধা দেওয়ার ক্ষমতা, তড়িৎ পরিবহনের বাধা দেওয়ার ক্ষমতা। রোধ জিনিসটা হচ্ছে, একটু লিখে দিয়ে রাখি, রোধ হলো তড়িৎ পরিবহনের বাধা দানের ক্ষমতা, অর্থাৎ যার রোধ বেশি হবে তার মধ্য দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করতে গেলে তত বেশি বাধা পাবে। মনে রাখবেন, যার রোধ যত বেশি হবে তার মধ্য দিয়ে ইলেকট্রিসিটি তত ফ্লো করতে যে তত বেশি বাধা পাবে, অর্থাৎ সেখানে ইলেকট্রিসিটি তত কম ফ্লো করবে। আশা করি বুঝতে পারছি। তাহলে পরিবাহিতা এবং রোধ এই দুইটা জিনিস পরস্পর অপোজিট। তাহলে যার পরিবাহিতা যত বেশি সেখানে বাধার পরিমাণ তত কম। আই রিপিট, যার পরিবাহিতা যত বেশি সেখানে বাধার পরিমাণ তত কম বা রোধের পরিমাণ তত কম, আর যার পরিবাহিতা যত কম তার বাধার পরিমাণ তত বেশি বা রোধের পরিমাণ তত বেশি। তাহলে রোধ হলো তড়িৎ পরিবহনে বাধা দানের ক্ষমতা, এবং রোধ নির্ভর করে কয়টা জিনিসের উপরে? মনে রাখবেন, রোধ বেশ কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। রোধ নির্ভর করে বেশ কয়েকটা জিনিসের উপরে। নাম্বার 1, তাপমাত্রা। একটু আগে আমি কিন্তু বলছি তাপমাত্রার সাথে রোধের একটা সম্পর্ক আছে, তাই না? তাপমাত্রার উপর নির্ভর করে। নাম্বার 2, উপাদানের উপর নির্ভর করে। উপাদানের উপর নির্ভর করে। আলাদা আলাদা উপাদানের রোধ আলাদা আলাদা রকমের হয়ে থাকে। আপনি যদি লোহার কথা বলেন তাহলে লোহার এক রকমের রোধ হইতে পারে, তামার এক রকমের রোধ হইতে পারে, রূপার এক রকমের রোধ হইতে পারে। মনে রাখবেন, আবার মানুষের শরীরে এক রকমের রোধ, অর্থাৎ আলাদা আলাদা এলিমেন্টের রোধ আলাদা আলাদা রকমের। তাহলে তাপমাত্রার উপর রোধ নির্ভর করে। যেমন পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে, আবার অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ কমে। বুঝছেন? আশা করি বুঝছেন। তাহলে উপাদানের উপরও রোধ নির্ভর করে। 3 নম্বরে মনে রাখবেন, দৈর্ঘ্যের উপরে নির্ভর করে রোধ। দৈর্ঘ্য মনে রাখবেন, যদি কোনো একটা পরিবাহীর ক্ষেত্রে উপাদান তাপমাত্রা কনস্ট্যান্ট হয়, মানে এগুলা যদি একদম ফিক্স করে রাখেন, তাহলে কোন একটা পরিবাহীর ক্ষেত্রে যদি রোধকে আমরা, রোধের ইংরেজি হলো রেজিস্ট্যান্স, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, রোধ হবে দৈর্ঘ্যের সমানুপাতিক। রোধ হবে দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ সোজা বাংলায় বললে একটা 1 মিটার দৈর্ঘ্যের তারের রোধ যত হবে, একটা 1 মিটার ধরেন, এটা একটা তার, সেম এলিমেন্টের তার, ধরেন এটাও একটা তামার তার, এটাও একটা তামার তার। বুঝছেন? এই তারটাও যতখানি মোটা এই তারটাও ঠিক ততটুকুই মোটা, কিন্তু একটার দৈর্ঘ্য 1 মিটার আর একটার দৈর্ঘ্য ধরে নেন 2 মিটার। তাহলে মনে রাখবেন, এইটার রোধ যদি হয় R1, এটার যদি হয় R2, তাহলে R2 এর মান, যেহেতু R2 এর মান এই তারটার দৈর্ঘ্য এই তারটার দ্বিগুণ, তাহলে R2 হবে আমাদের R1 এর ডাবল, 2R1। মনে রাখবেন। তার মানে সোজা বাংলায় বললে, এত সায়েন্সের স্টুডেন্টের মতো জটিল করে মনে না রেখে আপনি মনে রাখেন যে তারের দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত বেশি হবে, দৈর্ঘ্য যত বেশি রোধ তত বেশি। মনে থাকবে, দৈর্ঘ্য যত বেশি রোধ তত বেশি। খুব সহজ না? এটার মধ্যে যদি ইলেকট্রন ফ্লো করতে চায়, দৈর্ঘ্য যেহেতু বেশি, তাহলে বাধার পরিমাণ বেশি হবে, রোধ তত বেশি হবে। ঠিক আছে? তাহলে দৈর্ঘ্যের সাথে রোধের সম্পর্ক কেমন? সমানুপাতিক। তাহলে দৈর্ঘ্য বেশি হলে রোধ বেশি, তাহলে দৈর্ঘ্য বেশি হলে রোধ বেশি। ওকে, রোধ বেশি হবে। ওকে, আশা করি বোঝাইতে পারছি। ওকে, দেন আমরা পরবর্তীতে কথা বলবো আরেকটা জিনিস নিয়ে, সেটা হলো ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ইংরেজিতে এই টার্মটাকে বলে ক্রস সেকশন এরিয়া। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবং মনে রাখবেন, একটা তারের ক্ষেত্রে রোধের সাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। অর্থাৎ সোজা বাংলায় বললে, ধরেন আমি আপনাকে তামার তার দিছি, কিন্তু একটা তামার তার এতটুকু
একটা তামারটার অতটুকুই সেম লেন্থের তামারটার, এলিমেন্ট আলাদা না, কারণ এলিমেন্ট আলাদা হলে রোধ আলাদা হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক। তো এলিমেন্ট সেম রাখছেন আপনি, টেম্পারেচার সেম রাখছেন, কিন্তু একটা তার হলো মোটা আর একটা তার চিকন। তাহলে যেটা মোটা তার ক্রস সেকশন এরিয়াটা বেশি, আর যেটা চিকন তার ক্রস সেকশন এরিয়া কম। তাহলে বলেন তো কোন তারের রোধ বেশি হবে আর কোন তারের রোধ কম হবে? আমরা কি বলছিলাম যে রেজিস্ট্যান্সের সাথে ক্রস সেকশন এরিয়ার সম্পর্ক হলো বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো ব্যস্তানুপাতিক, মনে রাখতে হবে। তাহলে যার ক্ষেত্রফল বেশি সেখানে রোধ কম, যার ক্ষেত্রফল কম সেখানে রোধ বেশি। তাহলে মনে রাখতে হবে, আপনার পরীক্ষার জন্য আপনি কি মনে রাখবেন, সায়েন্সের এই কথা মনে না রেখে আপনি মনে রাখবেন যার ক্ষেত্রফল কম সেটা চিকন, তাহলে চিকন তারের রোধ বেশি, যার ক্ষেত্রফল বেশি সেটা মোটা, মোটা তারের রোধ কম। তাহলে মনে রাখতে হবে যে চিকন তারের রোধ বেশি, মোটা তারের রোধ কম। তাহলে চিকন তারের রোধ বেশি, চিকন তারের রোধ বেশি, মোটা তারে কম, মোটা তারের রোধ কম। ওকে, রোধ কম। আই থিঙ্ক এতটুকু আপনাদের মনে থাকবে। এই জিনিসগুলো আপনারা খুব সুন্দর মতো করে মনে রাখবেন। আমরা বেশ কিছু জিনিসপত্র আলাপ আলোচনা করে ফেলছি। আমরা শুরু থেকে আসি একটু কি কি আলোচনা করছি। আমরা শুরুতে আলোচনা করতেছিলাম তড়িৎ প্রবাহ জিনিসটা কি, তড়িৎ প্রবাহ কি, তড়িৎ প্রবাহের ডেফিনেশন পড়ছি, তড়িৎ প্রবাহের ডেফিনেশন পড়ে ফেলছি, ম্যাথমেটিক্যালি তড়িৎ প্রবাহকে সংজ্ঞায়িত করছি, তড়িৎ প্রবাহের একক নিয়ে কথা বলছি, তড়িৎ প্রবাহের প্রকারভেদ নিয়ে কথা বলছি, এসি কারেন্ট ডিসি কারেন্ট আপনাদেরকে বোঝাইছি, অল্টারনেটিং কারেন্ট এবং ডিরেক্ট কারেন্ট কি জিনিস এবং কার ফ্রিকোয়েন্সি কত এবং আমেরিকার ক্ষেত্রে এটার ফ্রিকোয়েন্সি কত আসবে সেটা নিয়ে কথা বলছি। তারপর আমরা কথা বলছি তড়িৎ পরিবাহিতার উপর ভিত্তি করে আমরা পদার্থগুলোকে কত ভাগে ভাগ করতে পারি সেটা নিয়ে কথা বলছি, পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী এবং কার ক্ষেত্রে তাপমাত্রার সাথে রোধ কেমন ভাবে পরিবর্তিত হয় সেটা নিয়ে কথাবার্তা বলছি, পরিবাহিতার ক্রম নিয়ে কথা বলছি, ইত্যাদি ইত্যাদি আরো বেশ কিছু। যেমন এখানে অর্ধপরিবাহীর কিছু নাম লিখে দিছি, এই নামগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তারপর বর্তনী কি জিনিস, বর্তনীর সমবায় নিয়ে কথা বলছি, বিভিন্ন ডিভাইস নিয়ে আমরা কথা বলছি এবং পরবর্তীতে আমরা রোধ কার কার উপর নির্ভর করে সেগুলো নিয়ে কথা বলছি। এবার চলেন আমরা এই যে জিনিসগুলো নিয়ে কথা বলছি এই জিনিসগুলোর উপরে আমরা বেশ কয়েকটা এমসিকিউ সর্ট আউট করে ফেলতে চাই, বেশ কয়েকটা এমসিকিউ সলভ করে ফেলতে চাই। আমরা দেখতে চাই যেখান থেকে কেমন কেমন এমসিকিউ আসে, কেমন কেমন এমসিকিউ এসেছিল। দেখেন শুরুতেই আমরা নিয়ে নিছি একটা কোশ্চেন, যে কোশ্চেনটা 34তম বিসিএসে এসেছিল। কি বলছে, নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সব থেকে বেশি? আমরা একটু আগে সিকোয়েন্স দিছি, আমি একটু আগে আপনাদেরকে সিকোয়েন্স দিছি, যে কোন সিকোয়েন্সটা মনে আছে নিশ্চয়? বলেন তো সব থেকে বিদ্যুৎ পরিবাহিতা কার বেশি হয়? রূপা। তারপরে তারপরে আচ্ছা কমেন্ট বুঝে নেই, আচ্ছা আচ্ছা ও তাহলে আপনারা একটু জানান। আমরা অলরেডি যেহেতু এগুলো নিয়ে আলাপ আলোচনা করে ফেলছি, তাহলে নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সব থেকে বেশি, আমরা যেহেতু এগুলো নিয়ে আলাপ আলোচনা করে ফেলছি, আপনারা একটু জানাবেন প্লিজ, আপনারা একটু কমেন্ট সেকশনে জানাবেন যে অ্যাকচুয়ালি আমাদের যে অ্যান্সার, সেই অ্যান্সারটা এই যে আমাদের যে বিসিএস এর কোশ্চেনটা আছে সেই বিসিএস এর কোশ্চেনটার অ্যান্সারটা অ্যাকচুয়ালি কি হবে একটু জানাবেন প্লিজ, একটু জানাবেন প্লিজ এটার অ্যান্সারটা অ্যাকচুয়ালি কি হবে। তাহলে নিচের কোনটির বিদ্যুৎ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি? আমরা যদি আমাদের প্রিভিয়াস স্লাইডে যাই তাহলে দেখেন আমাদের প্রিভিয়াস স্লাইডে কিন্তু আমরা এই তড়িৎ পরিবহনের ক্ষেত্রে যে সিকোয়েন্সটা দিয়ে দিছিলাম এই সিকোয়েন্সটার মধ্যে কিন্তু আপনি এই জিনিসটা পাবেন। দেখেন এই যে পরিবাহিতার ক্রম, দেখেন আমাদের এই যে ক্লাস থেকে কিন্তু আমরা এই জিনিসটা পড়ে ফেলছি। তাহলে আপনারা একটু জানান প্লিজ যে অ্যাকচুয়ালি এই যে আমাদের যে প্রশ্ন সেই প্রশ্নের অ্যান্সার অ্যাকচুয়ালি কোনটা, অ্যান্সার অ্যাকচুয়ালি কোনটা? অ্যান্সার অ্যাকচুয়ালি কোনটা? ওকে, তাহলে আপনারা একটু কমেন্ট দিতে থাকেন, আপনারাও কমেন্ট দিতে থাকেন, আমরা একটু সলভ করে ফেলবো তাড়াতাড়ি। তাহলে দেখেন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সিকোয়েন্স ছিল সেই সিকোয়েন্সে রূপা ছিল সবার আগে, তারপর ছিল তামা, তারপর ছিল সোনা। তাহলে আমাদের অ্যান্সার হলো এখান থেকে রূপা, মনে রাখতে হবে আমাদের অ্যান্সার হলো রূপা। তাহলে রূপার তড়িৎ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি, ঠিক আছে, এবং রোধ সব থেকে কম, মনে রাখতে হবে আপেক্ষিক রোধ সব থেকে কম। এবার বলেন কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়, অর্থাৎ কোনটা অপরিবাহী? পরিবাহী নয় মানে অপরিবাহী, বলেন তো কোনটা? তামা, তামা নিঃসন্দেহে বিদ্যুৎ পরিবাহী এবং এটা সুপরিবাহী। লোহা, এটাও পরিবাহী, লোহা একটা ধাতু, ধাতু অবশ্যই বিদ্যুৎ পরিবাহী। রূপা, এটাও বিদ্যুৎ পরিবাহী। রাবার,
আমরা যে একটু আগে সিকোয়েন্সটা পড়তেছিলাম সেই সিকোয়েন্সের মধ্যে একটা জিনিস ছিল রাবার। রাবার হলো অপরিবাহীর উদাহরণ, রাবারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে না। আর কি ছিল আমাদের উদাহরণে, নিশ্চয়ই মনে থাকার কথা, রাবার, প্লাস্টিক, মাটি, কাঁচ, কাঠ, এগুলো ছিল অপরিবাহীর উদাহরণ। রেশম, শুষ্ক বাতাস, এগুলা কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট। তাহলে আমরা দুইটা বিসিএস এর কোশ্চেন সর্ট আউট করে ফেলছি। দেখেন, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডারের পরীক্ষার প্রশ্নে আসছে তড়িৎ প্রবাহের একক কি? ভোল্ট, অ্যাম্পিয়ার, ওহম, কুলম। এবার আমি একটু বলে ফেলি, এখান থেকে দুইটা এমসিকিউ আমি বলতে ভুলে গেছিলাম, আপনাদেরকে একটু বলে দিয়ে যাই। সেটা হলো এই আধানের একক কি। আমি একটু এইটার মধ্যেই বেশ কিছু ডেটা আমি আরো শেয়ার করে দিয়ে যাব, সাবস্টিটিউট যেগুলা পাওয়া যাবে। তাহলে দেখেন, কুলম কার একক? আমি বলছিলাম কুলম হলো আধানের একক, তাই না? বলেন এবার এই ওহম কার একক? ওহম হচ্ছে রোধের একক, মনে রাখতে হবে, রোধের একক হচ্ছে ওহম। আর ভোল্ট হলো বিভব পার্থক্যের একক, বিভব পার্থক্য, পটেনশিয়াল ডিফারেন্স যেটা আছে ভোল্টেজ, সেই ভোল্টেজ মাপার একক হলো ভোল্ট। তাহলে বিভব পার্থক্য মনে রাখবেন। 3টা ইউনিট বলে ফেললাম। আর অ্যাম্পিয়ার কি? একটু আগেই তো পড়ছেন, তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। তাহলে আমরা 4টা একক পড়ে ফেলছি। তাহলে তড়িৎ প্রবাহ আমরা কি বলতেছিলাম আরেকবার সাথে সাথে একবার বলে ফেলবেন। ভোল্ট কার একক? বিভব পার্থক্যের একক হলো ভোল্ট, বিভব পার্থক্যের একক হলো ভোল্ট, তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার, রোধের একক হলো ওহম, আধানের একক হলো কুলম। তাহলে বলেন আমাদের অ্যান্সার কোনটা? আমাদের প্রবাবল অ্যান্সার হচ্ছে অ্যাম্পিয়ার, এবং আমরা কিন্তু এটা পড়ে ফেলছি। ওকে, এখন বলেন তাহলে আমাদের এলজিইডি এর ইলেকট্রিশিয়ানের পরীক্ষায় প্রশ্ন আসছে, ইলেকট্রন প্রবাহের হারকে আমরা মূলত কি বলি? ইলেকট্রন প্রবাহের হার। ইলেকট্রন তো এক ধরনের আধান, তাই না? তাহলে ইলেকট্রন প্রবাহের হারকেই তো আমরা বলি তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ মানে কি? হার না, একক সময় প্রবাহিত আধান। একক সময় কোন একটা তড়িৎ পরিবাহীর যে কোনো প্রস্তুতের মধ্য দিয়ে একক সময় প্রবাহিত আধানকে আমরা বলি তড়িৎ প্রবাহ। একক সময় প্রবাহিত আধান মানেই কি? মানেই তো হার, তাই না? বলেন তো, একক সময় মানেই কিন্তু হার। তাহলে বলেন ইলেকট্রন প্রবাহের হারকে আমরা কি বলি? তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ মানে কারেন্ট, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তাহলে আশা করি এতটুকু বোঝাইতে পারছি। এবার দেখেন পরবর্তীতে অংশ, বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে নিচের কোনটি? বিটিআরসি এর উপসহকারী পরীক্ষকের চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা এসছে, বর্তনীর তড়িৎ প্রবাহের সৃষ্টি করে নিচের কোনটি? তাহলে বলেন তো, তড়িৎ প্রবাহ মূলত কিসের প্রবাহ? ইলেকট্রনের প্রবাহ। একটু আগে পড়ছেন ইলেকট্রনের প্রবাহ। প্রোটনের প্রবাহ, প্রোটনের প্রবাহ কখনো হয় না। প্রোটন থাকে নিউক্লিয়াসের ভেতরে, নিউক্লিয়াসকে ভেঙে সেটা বাইরে বের হয়ে ফ্লো করতে পারে না বেসিক্যালি। যদিও মানুষজন শুরুর দিকে যখন ইলেকট্রিসিটি আবিষ্কার হয়েছে তখন শুরুর দিকে মনে করতো যে প্রোটনের প্রবাহ মানে তড়িৎ প্রবাহ, কিন্তু আসলে প্রোটন কখনো ফ্লো করে না, এতটুকু মনে রাখতে হবে। ওকে, তাহলে এবার চলেন আমরা পরবর্তীতে চলে যাই। নিউট্রনও কখনো ফ্লো করে না, কারণ নিউট্রন থাকে কোথায়? নিউট্রন থাকে নিউক্লিয়াসে। নিউক্লিয়াস ভেঙে এগুলো বাইরে বেরিয়ে আসতে অনেক শক্তির দরকার হয়, যেটা আমরা বাইরে থেকে সাপ্লাই দিতে পারি না। ওকে, এবার 32তম বিসিএস এর প্রশ্ন এবং ডিপিডিসি এর কমপ্লেইন সুপারের প্রশ্নে আসছে, কি আসছে? বাংলাদেশের বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত? আমি বলে দিছিলাম কত? 50 হার্টজ। 50, 1 সেকেন্ডে সেটা 50 বার দিকের পরিবর্তন করে। বাংলাদেশে যে আমরা অল্টারনেটিং কারেন্ট ইউজ করি, সেটা 1 সেকেন্ডে সেখানকার ইলেকট্রনগুলা, তারের বা পরিবাহীর মধ্যে থাকা ইলেকট্রনগুলো 1 সেকেন্ডে এরকম করে 50 বার ডান বাম কমপ্লিট করতে থাকে। 50 সেকেন্ড, 1 সেকেন্ডে 50 বার কাপাকাপি করতে থাকে, তার ফ্রিকোয়েন্সি দাঁড়ায় 50 হার্টজ। ওকে, এবার আমরা বলতেছিলাম বাংলাদেশের তড়িতের কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি প্রতি সেকেন্ডে 50 সাইকেলের তাৎপর্য কি? 15তম বিসিএস এর কোশ্চেন। দেখেন 15তম বিসিএস এ কি বলতেছিল, তাহলে যেহেতু 50 সাইকেল এর তাৎপর্য, তাহলে কি প্রতি সেকেন্ডে কয়বার দিকের পরিবর্তন করবে? 50 বার দিকের পরিবর্তন করবে। দেখেন প্রথম পয়েন্টে কি বলছে? প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ 50 একক দৈর্ঘ্য অতিক্রম করে, জীবনেও না এটা। তারপর দেখেন প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ 50 বার দিক বদলায়, হ্যাঁ এইটাই। তারপর কি বলতেছে? প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ 50 বার উঠানামা করে, এটাও আমরা নিয়ে কথা বলতে চাই। এটাও না, প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ 50 বার বন্ধ হয়, জীবনেও না। তাহলে আমাদের অ্যান্সার হলো খ। আশা করি পারবেন, এখান থেকে আমাদের আলোচনা গেছে। এবার আসেন, ইসলামী ব্যাংকের পরীক্ষাতে আসছে কোনটি অর্ধ পরিবাহী পদার্থ? বলেন তো, অর্ধ পরিবাহীর মধ্যে কোনটা ছিল? তামা। তামা হলো পরিবাহীর উদাহরণ। রূপা হলো পরিবাহী। তারপর তামা পরিবাহী, রূপা পরিবাহী, রাবার অপরিবাহী। আমি বলছিলাম যে সিলিকন, জার্মেনিয়াম, আরো বেশ কয়েকটা উদাহরণ দিছিলাম, এগুলো একটু মনে রাখতে হবে, তাই না? তাহলে এই যে সিলিকন আছে আমাদের অপশনে, তাহলে সিলিকন হলো অর্ধ পরিবাহীর উদাহরণ, নিশ্চয়ই মনে থাকবে আপনাদের। ওকে, দেন আমাদের এখান থেকে পরবর্তী আলোচনায় যাব। তো আমরা এই স্লাইডটাই নিয়ে একটু আগে কথা বলছি। আপনারা অবশ্যই যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে অংশ নিতে চান, তারা আমাদের এই বেস্ট সার্ভিস যে কোর্সটা আছে, এই কোর্সটাতে আপনারা এনরোল করে যেতে পারেন। মাত্র 3600 টাকায় আপনি এমনভাবে একটা কমপ্লিট প্যাকেজ প্রিপারেশন পাবেন, যেটা আপনাকে অন্যান্য প্রতিযোগীদের থেকে অনেক বেশি এগিয়ে রাখবে।
ওকে, তো আমরা তারপরে যাব। দেখেন আমাদের পরবর্তী আলাপ আলোচনাতে আমরা 31তম বিসিএস এর একটা প্রশ্ন নিয়ে নিছি, নিচের কোনটি অর্ধপরিবাহী নয়? অর্ধপরিবাহী নয় এরকম একটা ম্যাটেরিয়াল বলেন তো। আমরা লিস্টে কি বলছিলাম? গ্যালিয়াম, গ্যালিয়াম একটা অর্ধপরিবাহী, জার্মেনিয়াম এটা একটা অর্ধপরিবাহী, সিলিকন এটা একটা অর্ধপরিবাহী। আমাদের প্রশ্নে কি বলছে? অর্ধপরিবাহী নয় এরকম একটা ম্যাটেরিয়াল লাগবে। তাহলে বলেন তো লোহা, লোহা কি? লোহা হলো পরিবাহী, এটা একটা ধাতু তাই না? তাহলে এটা হলো পরিবাহী, মনে রাখতে হবে। ওকে, আর বাদ বাকিগুলো সব অর্ধপরিবাহী, সব অর্ধপরিবাহী। ওকে, তারপর কি? কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো ইনস্টিটিউটের পরীক্ষা আসছে, তাপমাত্রা বাড়লে পরিবাহী রোধের কেমন সম্পর্ক দেখা যায়? তাপমাত্রা বাড়লে, তাপমাত্রা বলে পরিবাহী রোধ বাড়ে, আপনারা জানেন তাপমাত্রা বাড়লে পরিবাহী রোধ বাড়ে, আমি পড়াইছি। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে পরিবাহী রোধ, অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ কমে যায়, ঠিক আছে? এবং পরম শূন্য তাপমাত্রায় অর্ধপরিবাহীর রোধ কমতে কমতে, রোধ বাড়তে 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 একদম এটা বিশুদ্ধ অন্তরকের মতো বিহেভ করা শুরু করে। এই প্রশ্নগুলো অবশ্যই মনে রাখবেন, ইম্পর্টেন্ট প্রশ্ন। তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধ কি হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখেন, তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধ কমবে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধ কমবে, আমি বলে দিছিলাম তাপমাত্রা বাড়লে কমবে। পরম শূন্য তাপমাত্রায় যেটা বলতেছিলাম, কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো ইনস্টিটিউটের কোশ্চেন এটা, পরম শূন্য তাপমাত্রায় অর্ধপরিবাহী কিসের মতো আচরণ করে? একদম অন্তরকের মতো আচরণ করে বা অপরিবাহীর মতো আচরণ করে, মনে রাখতে হবে, অপরিবাহীর মতো বিহেভ করে। তারপরের কোশ্চেন কি বলছে? বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত, 26তম বিসিএস এর প্রশ্ন, বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎ স্পৃষ্ট হয় না কেন আসলে? মানে আপনারা সবাই দেখবেন যে কারেন্টের তারে পাখি বসে আছে, কিন্তু চমৎকার করে দেখবেন যে পাখি আবার শক খায় না। কিন্তু যদি আপনি আবার যান, আপনি কি শক খাবেন? বলেন, আপনিও শক খাবেন না। অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হলো যে ইলেকট্রিসিটি ফ্লো করার জন্য একটা কমপ্লিট পাথের দরকার হয়, কমপ্লিট পাথ লাগে, বুঝতে পারছেন? যখন পাখি একটা তারে বসে থাকে তখন তার পাথটা কমপ্লিট হয় না, এই জন্য আমাদের পাখি বিদ্যুৎ স্পৃষ্ট হয় না বা পাখিকে বিদ্যুতের শক লাগে না। বাট যদি এরকম হয় যে ওই তারের সাথে ঠিক ভূপৃষ্ঠের কানেকশন দেওয়া আছে, ভূপৃষ্ঠের কানেকশন দেওয়া আছে, ধরেন এইখানে একটা পাখি বসে আছে, ধরেন এটাই আমাদের পাখি, এটা হলো একটা পাখি, সামহাউ এখানে সে বসে আছে, লাল পাখি, লাল তার, হটেভার, তাহলে ধরেন এটাই হলো আমাদের পাখি, এটা হলো একটা তার, হলুদ তার দিয়ে দিই। এবার এই তারের সাথে আপনি একটা গ্রাউন্ডের কানেকশন দিয়ে দিয়েছেন, এই যে মাটির কানেকশন দিয়ে দিয়েছেন। এবার দেখবেন পাখি কিন্তু আমাদের শক খাবে, কারণ এই যে আপনার কারেন্ট এই দিক থেকে এসে এই দিক দিয়ে চলে আসবে, ফলে কারেন্ট পাস করার জন্য, এটা যদি হায়ার ভোল্টেজ হয় তার মানে এটার ভোল্টেজ ডিফারেন্স আছে। পৃথিবীর বিভবকে বলে 0 ভোল্ট ধরা হয়, পৃথিবীর ভোল্টেজ, এটাও কিন্তু একবার পরীক্ষাতে আসছিল, যদি আমি স্লাইডে নিয়ে নেই মনে রাখবেন, পৃথিবীর ভোল্টেজ বলে 0 ভোল্ট ধরা হয়। তাহলে এটা 0 ভোল্ট ধরলে এটার ভোল্টেজ পজিটিভ হোক কিংবা নেগেটিভ হোক, যে কোনো কিছু একটা হোক, ধরেন এটা পজিটিভ 220 ভোল্ট, ধরেন সাপোজ 220 ভোল্ট আমি ধরে নিলাম, তাহলে এটা 220 ভোল্ট, এটা 0 ভোল্ট, তাহলে তাদের মধ্যে একটা বিভব পার্থক্য আছে। আর বিভব পার্থক্য থাকলেই ইলেকট্রিসিটি ফ্লো করবে, ফলে ইলেকট্রিসিটি ফ্লো করে এখানে চলে আসবে, তারের মধ্য দিয়ে এখানে চলে আসবে, ফলে ঘটনা যেটা ঘটবে সেটা হলো যে এই পাখি তখন বিদ্যুৎ স্পৃষ্ট হবে। তাহলে মনে রাখবেন, আশা করি বুঝতে পারছি। তাহলে বলেন তো, বিদ্যুৎ সৃষ্ট হলেও পাখি মরে না, এটা জীবনেও না, তাহলে বলেন অপশনে এটা হবে না। পরের অপশন, পাখির গায়ে বিদ্যুৎ রোধী আবরণ থাকে, এটা তো একদম মানে পুরা উল্টাপাল্টা কথাবার্তা, হ্যাঁ, কাকতালীয় কথাবার্তা, এটাও না। পাখির দেহের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না, এটাও না। মাটির সাথে সংযোগ হয় না, হ্যাঁ এইটা এটা 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 হচ্ছে অ্যান্সার। তাহলে কমপ্লিট সার্কিট, সার্কিট কমপ্লিট করতে গেলে মাটির সাথে কানেকশন দেওয়া লাগবে। ওকে, দেন ওহমের সূত্র প্রযোজ্য হওয়ার জন্য, আচ্ছা ওহমের সূত্র নিয়ে একটু কথা বলা যাক। হোয়াট ইজ ওহমের সূত্র? ওহমের সূত্র আমি পড়াই নেই এখনো, ওহমের সূত্রটা একটু স্লাইডে পড়াবো ভাবতেছিলাম, ওই জন্য এটা রেখে দিছি। ওহমের সূত্র কি? ওহমের সূত্র হলো যে যেহেতু রোধ তাপমাত্রার উপর নির্ভর করে, আপনারা সবাই জানেন পরিবাহী রোধ তাপমাত্রার উপর নির্ভর করে। ধরেন একটা পরিবাহী, এর একটা পরিবাহী, তাহলে পরিবাহী যদি হয় তাহলে এই পরিবাহীর মধ্য দিয়ে, এটা পরিবাহী, পরিবাহীর রোধ, এটা রোধকে আমরা সাধারণত এই সিম্বল দ্বারা প্রকাশ করি, মনে রাখবেন। এটা যদি রোধ হয় আর, তাহলে এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি হয় ভি, পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য তো আছে তাই না, যদি হয় ভি, তাহলে মনে রাখবেন কোন একটা পরিবাহীর তাপমাত্রা স্থির থাকলে কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হয়। তাহলে তাপমাত্রা স্থির থাকলে, মনে রাখবেন তাপমাত্রা কেন স্থির, কারণ তাপমাত্রা চেঞ্জ হলে কিন্তু রোধের মানও চেঞ্জ হয়ে যাবে, মনে রাখবেন তাপমাত্রা চেঞ্জ হলে রোধের মান চেঞ্জ হয়ে যাবে, তাপমাত্রা স্থির। তাহলে ওহমের সূত্রে প্রথম কথা বলা আছে, তাপমাত্রা স্থির থাকলে, তাপমাত্রা স্থির থাকলে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ, পরিবাহীর ভেতর দিয়ে বা মধ্য দিয়ে যারাই বলেন, ভেতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ, প্রবাহিত তড়িৎ প্রবাহ সেটির দুই প্রান্তের,
বিভব পার্থক্যের সমানুপাতিক, বিভব পার্থক্যের সমানুপাতিক। এটা মুখস্থ রাখবেন, এটাও ডিরেক্ট পরীক্ষাতে আসতে পারে যে নিচের কোনটি ওহমের সূত্রে এরকম পয়েন্ট দিয়ে দিতে পারে। দুই প্রান্তের বিভব পার্থক্য সমানুপাতিক অর্থাৎ I is proportional to V। যদি একটা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য হয় V, তার মধ্যে প্রবাহিত কারেন্ট হয় I, তাহলে I is proportional to V, এতটুকু মনে রাখবেন। তাহলে বলেন অবশ্যই এখানে কি 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 স্থির রাখা লাগবে? বলেন উষ্ণতা অপরিবর্তিত থাকা উচিত, মানে উষ্ণতার মান কোনো চেঞ্জ হওয়া যাবে না। উষ্ণতার মান চেঞ্জ হলে কিন্তু হিসাব নিকাশে গরমিল চলে আসবে, এটা মনে রাখতে হবে। ওহমের সূত্র ছিল এটা। তারপর আমরা বলতেছিলাম যে কোনো পরিবাহীর রোধ কিসের উপর নির্ভরশীল নয়? কিসের উপর নির্ভরশীল নয় বলেন তো? রোধ কার কার উপর নির্ভরশীল? আমি বললাম রোধ তাপমাত্রার উপর নির্ভরশীল, হ্যাঁ, উপাদানের উপর নির্ভরশীল, আলাদা আলাদা উপাদানে আলাদা আলাদা রোধ আছে। প্রস্তুতের ক্ষেত্রফল এটার উপর নির্ভরশীল, কার উপর নির্ভরশীল নয় বলেন? চাপের মান বাড়া কমা করলে আলটিমেটলি তড়িৎ প্রবাহের কোনো ধরনের কোনো রোধের কোনো ধরনের কোনো চেঞ্জ আসে না। আশা করি এতটুকু বুঝতে পারছি। তারপরে কি বলতেছিলাম? তারপরে বলতেছিলাম দেখেন একটা মোটা তারের রোধ একটা চিকন তারের রোধের তুলনায় কি হবে? একটু আমি বলছিলাম যে মোটা তারের রোধ হয় কম, চিকন তারের রোধ হয় বেশি। তাহলে বলেন একটা মোটা তারের রোধ একটা চিকন তারের রোধের তুলনায় কি হবে? মোটা তারের রোধ হবে কম আর চিকন তারের রোধ হবে বেশি। তাহলে মোটা তারের রোধ হয় চিকন তারের তুলনায় কম। আশা করি বুঝাইতে পারছি, এতটুকু মনে রাখবেন, এতটুকু মনে রাখবেন। দেন 17 নাম্বার, তারপর কি বলছে বলেন? আমাদের দেশে বাসা বাড়ির বৈদ্যুতিক লাইনের বিভব পার্থক্য কত? এটা একটু মুখস্থ রাখবেন। আমাদের দেশে বাসা বাড়ির বৈদ্যুতিক লাইনের বিভব পার্থক্য হচ্ছে 220 ভোল্ট, 220 ভোল্ট, 220 ভোল্ট। বেসিক্যালি আমি একটু সহজ করে বলি, আমাদের যে ইলেকট্রিসিটি আছে, আমাদের যেখানে ইলেকট্রিসিটি উৎপন্ন হয় অর্থাৎ বিদ্যুৎ গ্রিড, ন্যাশনাল গ্রিড, এখানকার ভোল্টেজ মোটামুটি ধরেন যে 3000 ভোল্ট বা আরো বেশি, এরকম হায়ার ভোল্টেজ। তো এটাকে হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজে কনভার্ট করে আমাদের বাসা বাড়িতে সাপ্লাই দেওয়া হয় এবং পরবর্তীতে এই ভোল্টেজটা হয়ে যায় 220 ভোল্ট। আপাতত এতটুকু মনে রাখলেই চলবে। সো এইটুকু অবশ্যই আপনারা মনে রাখবেন, অবশ্যই এইটুকু মনে রাখবেন। আশা করি এতটুকু জিনিস আপনাদেরকে আমি বোঝাইতে পারছি। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো, এটাই মনে হয় আমাদের লাস্ট ছিল। সো আপনারা সবাই আমাদের এই কোর্সটাতে এনরোল করবেন, এতটুকুই আমাদের বলার ছিল। আজকে একটা বেশ ভালো এবং কম্প্যাক্ট ক্লাস নেওয়ার চেষ্টা করেছি চলতরিতের ওপরে। জানি না আপনাদের কতটুকু উপকারে লাগবে, তবে ইনশাআল্লাহ আপনি মনে রাখবেন যদি এখান থেকে প্রশ্ন আসে এই টপিক থেকে যতটুকু পড়াইছি এর বাইরে কিছুই আসবে না ইনশাআল্লাহ। আসলে এখান থেকে আসবে এবং ভেতর থেকে শুরু করে ইজি থেকে শুরু করে একদম ডিপ পর্যন্ত যতটুকু আপনাকে পড়ানো লাগবে আমি ঠিক ততটুকু পর্যন্ত আপনাকে পড়াইছি। তো আজকের ক্লাস ঠিক এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব সুন্দর মতো করে জব মাস্টারের সাথে আমাদের সাথে থেকে আপনার প্রস্তুতিকে আরো বেশি সুদৃঢ় করবেন এবং আপনার লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে যাবেন। সবাইকে অনেক অনেক শুভকামনা।